আপনার একটা রোড ম্যাপ বলতেছে, আপনি যেটা শিখতেছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলা যায়, বা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার থাকে, সেটা আপনি কাজ করবেন। হ্যাঁ, বা আপনার কোর্সের নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ পাইথন, তাই না? পাইথন দিয়ে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন টাইপের সফটওয়্যার আছে। আপনার সফটওয়্যারটা থাকবে ওয়েব বেস, আপনাকে মূলত ব্যাক এন্ডে শেখানো হবে জ্যাঙ্গো। হ্যাঁ, জ্যাঙ্গো বেস কাজ করানো হবে, এটার জন্য আমি যতটুকু জানি। তো যেহেতু জ্যাঙ্গো শেখানো হবে, শুরুতে র পাইথন শেখাচ্ছে, যেটা দিয়ে আপনি ভবিষ্যতে অন্য লাইনেও কাজে লাগাতে পারবেন, যেমন মেশিন লার্নিং আছে, ডাটা সায়েন্স আছে, বিগ ডাটা, এআই, এইসব ক্ষেত্রে আপনি ওই র পাইথন যেটা, সেটা কাজে লাগাতে পারবেন, সেই এক্সপিরিয়েন্সটা। আর এখানে আপাতত সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সেকেন্ড সেমিস্টারে আপনাকে যেটা শিখাবে, সেটা হচ্ছে জ্যাঙ্গো নামে একটা ফ্রেমওয়ার্ক আছে পাইথনের। তো ওই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা দিয়ে আপনাকে হচ্ছে গিয়ে মূলত ওয়েবসাইটে একটা অনলাইনে লিংক খুলে সাদিয়া ম্যামকে পাঠিয়ে দেন তো এখনই একটু। এই এই ক্লাসে অনলাইনে কেউ কেউ আছে। ইনভাইটও পাঠাইছি। আচ্ছা, তো এই ওয়েব বেজে দুইটা ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা হচ্ছে যেগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই, এই যে যেমন আমি মিটে ঢুকছি, এটা কিন্তু ডিজাইন আছে, যে বাম সাইডে একটা বার আসছে, তারপর হচ্ছে গিয়ে এখানে কিছু জিনিস আছে, এই যে আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে, এখানে একজন ইউজার আছে, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের ডিজাইন। অথবা আমরা যখন ফেসবুকে ঢুকি, ফেসবুকে যে ডিজাইনগুলো দেখি, সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের। বা ইউটিউবে দেখি, যা যা দেখতে পাচ্ছি, যে বাম সাইডে একটা বার আছে, সেখানে কিছু এই যে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, ইউটিউব, এগুলো হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ডের কাজ, ডিজাইনের কাজ। অনেকে আগে বলতো এটাকে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন যেটা, আর এখন এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে আপনি হচ্ছে গিয়ে যে এখানে যে মোর্শেদ স্যার আছে, ওনার কাছে শিখবেন। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা হয় আসাদ স্যার শিখাবে, না হয় আরও পাইথনের টিচার আছে, তারা শিখাবে। তো এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা শেখার জন্যই আপনাকে পাইথনটা শেখানো হচ্ছে। তো পাইথন দিয়ে যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা হয় এরকম কোনো কথা না, আরও কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। যেমন বাংলাদেশে মোস্ট পপুলার ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ বলা যায় হচ্ছে পিএইচপি, অনেক দিন ধরে আছে এবং সস্তায় ডিপ্লয় করা যায়, তো এই জন্য বেশ পপুলার পিএইচপিটা। সস্তায় ডিপ্লয় করা যায় মানে আপনি ওয়েবসাইট যখন কোথাও হোস্ট করবেন, সার্ভার তো কিনতে হবে, তাই না? সার্ভার কেনা ছাড়া তো হবে না। তো আপনি যখন সার্ভার কিনবেন, তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে পাইথনের সহজ সার্ভারে রাখা যায়। মার্ন স্ট্যাক নামটা শুনেছেন? মার্ন স্ট্যাক, হ্যাঁ, এটা একটা ওয়ে যেটা আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে পারেন। ফুল স্ট্যাকটা আবার কি, ওই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা মিলাই হচ্ছে ফুল স্ট্যাক বলে। যে ওয়েব ডেভেলপমেন্ট, যে ওয়েব ডেভেলপার ফ্রন্ট এন্ডের কাজও পারে, ব্যাক এন্ডের কাজও পারে, তাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলে। আর শুধু যদি ডেভেলপার, মানে ওয়েব ডেভেলপারে যে এরকম কোনো কথা না, ওয়েবসাইট না, সফটওয়্যার ডেভেলপারও হতে পারে। তো ফুল স্ট্যাক ডেভেলপার এটা বলতে পারেন। হ্যাঁ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার মেন হচ্ছে সে শুধু ওয়েবের কাজই করে, ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার মানে শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। আবার অ্যাপস ডেভেলপারও আছে কিন্তু। তো সফটওয়্যার আর অ্যাপস দুইটা কিন্তু আবার কাছাকাছি মিনিং হয়। অ্যাপস বলতে আমরা বুঝি যে মোবাইলের যে সফটওয়্যারগুলো, ওইটাই অ্যাপস। আর কম্পিউটারের যে সফটওয়্যারগুলো নর্মালি আমরা যেটা বুঝি, সেটাকে আমরা সফটওয়্যার বলে থাকি। যেমন হচ্ছে
মাইক্রোসফট ওয়ার্ড, এটা এখন অ্যাপস বলে বলে কিন্তু এটা কিন্তু এককালে সফটওয়্যার বলতাম যে আমরা, যে হ্যাঁ এটা একটা সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল একটা সফটওয়্যার। তারপর হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এটা কি গ্রাফিক্স ডিজাইনাররা ইউজ করে, এটা কি একটা বড় সফটওয়্যার। তো এইটাই যখন মোবাইলে চলে আসছে তখন এটাকে আমরা অ্যাপস বলা শুরু করেছি, তাই না? আচ্ছা, তো এগুলোর হচ্ছে গিয়ে দুইটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা হচ্ছে গিয়ে আমরা যেগুলো দেখতে পারতেছি ইউআইটা, ইউজার ইন্টারফেস বলে, যে হোয়াটসঅ্যাপেরও কিন্তু একটা ফ্রন্ট এন্ড আছে। হোয়াটসঅ্যাপ যে অ্যাপস, টুকলিক আমরা কি দেখতে পারি, আমাদের ফ্রেন্ড লিস্টের নামগুলো দেখতে পারি বা কাদের সাথে চ্যাট করছি। নিচে আবার অনেকগুলো অপশন আছে, যে আমার হোয়াটসঅ্যাপ খোলাও আছে, চ্যাট আছে, আপডেট আছে, এই যে বাটনগুলো, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, যেটা আপনি শুধু এইচটিএমএল আর সিএসএস দিয়ে করতে পারবেন। সাথে একটু জাভাস্ক্রিপ্ট লাগে আরেকটু ইন্টারেক্টিভ করার জন্য, আরেকটু আকর্ষণীয় করার জন্য। আর ব্যাকএন্ড যেটা, সেটা হচ্ছে দেখা যায় না, সেটা ফিল করা যায়, এবং ব্যাকএন্ডে হচ্ছে বড় কাজ। একটু বুঝাই দিই, আপনার হচ্ছে গিয়ে লগ ইন সিস্টেম, এটা ব্যাকএন্ডের কাজ। ইউজার লগ ইন করলে আমার ওয়েবসাইট এরকম দেখাবে, ইউজার লগ ইন না করলে আমার ওয়েবসাইট অন্যরকম দেখাবে। তাহলে ব্যাকএন্ডে কেউ বসে তো জিনিসটা চেক করতেছে যে আসলে ইউজার লগ ইন করা আছে নাকি নাই, তাই না? তো এই যে ব্যাকএন্ডে বসে চেক করতেছে, এখন হচ্ছে গিয়ে এটা অবশ্যই হিউম্যান না, কোনো প্রোগ্রাম চেক করতেছে, যে প্রোগ্রাম দ্বারা আপনি চেক করাবেন সেটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। এটা আপনি পাইথন দিয়েও চেক করতে পারেন, পিএইচপিও হতে পারে, জাভা স্ক্রিপ্টও হতে পারে, আবার শুধু জাভা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওইটাও আছে, আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে ব্যাকএন্ডের কাজটা বড়, ব্যাকএন্ডের কাজ মূল ওয়েবসাইটের মূল ভিত্তিটাই হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আচ্ছা, যেটা আপনি করতেছেন হচ্ছে পাইথন দিয়ে, আরও আপনার সাথে হয়তো অন্য কেউ থাকবে, তারা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করবে, যাই হোক। তো রোড ম্যাপটা হচ্ছে এরকম যে আপনারা পাইথন শিখতেছেন, ঠিক আছে, এখানে প্রথমে ফ্রন্ট এন্ডের কাজ শিখবেন। হ্যাঁ, আপনার এই পুরো কোর্সটা দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের মূল টার্গেট থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডটা যাতে শেষ হয়। হ্যাঁ, ফ্রন্ট এন্ড। আর যারা পাইথন আছেন তারা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা যাতে শিখতে পারেন, কোনো জাস্ট ইউজ না, জাস্ট ল্যাঙ্গুয়েজটা যাতে শিখতে পারেন। সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে আপনার ব্যাকএন্ডের কাজ। ব্যাকএন্ড হচ্ছে মূল প্রোগ্রামটা, ডাটাবেজের কাজ, ব্যাকএন্ডের কাজ। ডাটাবেজের কাজ কি, তথ্য স্টোর করে রাখতে হয় না ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইট চিনে, ফেসবুক একটা ওয়েবসাইট, তাহলে ব্যাকএন্ডের কাজটা ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এ যারা তারা শিখবে। আপনিও শিখবেন। আপনি ফুল সফটওয়্যার বানাবেন, ব্যাকএন্ডে প্রোগ্রাম লাগবে না, তখন হচ্ছে ব্যাকএন্ডের কাজটা আপনাকে করতে হবে। ইউজার, আপনি মনে করেন ই কমার্স সাইট বানাবেন দারাজের মতো, একজন মানুষ আসবে, মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবে, তো মোবাইল নাম্বারটা ডাটাবেজে যায় না, আবার একটা সার্ভার থেকে ওটিপি যায়, এই জিনিসগুলো পিছনে বসে কেউ তো করতেছে, কোনো মানুষ না, এটা কোনো একটা প্রোগ্রাম করতেছে, যেটা আমরা দেখতে পারি না। ওইটাই হচ্ছে ব্যাক এন্ডের কাজ। যেটা দেখতে পারি সেটা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ, ডিজাইনের কাজ। এটা হয়তো আমার টেক্সটটা একটু বড় সাইজ হবে, একটু অ্যানিমেশন হবে, টেক্সট নাড়াচাড়া করবে, ক্লিক করলে অন্য পেজে যাবে, এগুলোকে আমরা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। লগ ইন করতেছে, আমার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক দিছি না ভুল দিছি, এটা চেক করার জন্য পিছনে একটা প্রোগ্রাম আছে না? অবশ্যই আছে, নয়তো আমি যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারবো। আমি আমার ফেসবুকে ঢুকবো, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, ভুল দিলে লগ ইন করতে দিবে, দেবে না, ইনভ্যালিড দেখাবে। তাহলে পিছনে বসে কেউ তো চেক করতেছে, এইটা হচ্ছে ব্যাক এন্ডের প্রোগ্রাম, যেটা আমরা দেখতে পারি না। আর যেটা যদি হ্যাক হয়ে যায়, আমার পুরো ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে, কারণ ওইটাই আমার ওয়েবসাইটের মূল ভিত্তি। ওইটা হচ্ছে সার্ভার থেকে রান হয় ব্যাকএন্ডের কোডগুলো। ওটা কি ডিজাইনগো ওইটার মধ্যে? হ্যাঁ, জ্যাঙ্গো যেটা, সেটা হচ্ছে সার্ভার সাইডের কাজ। পিএইচপি সার্ভার সাইডের কাজ। জাভা স্ক্রিপ্ট আছে, ওটা ফ্রন্ট এন্ডও কাজ করে, ব্যাক এন্ডও কাজ করে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে ওটা দিয়ে মোবাইল অ্যাপস বানানো যায়, এবং এমন অ্যাপস যেটা অ্যান্ড্রয়েডও কাজ করে, আইওএসও কাজ করে, এতটাই পপুলার। মানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের সুবিধাটা বলি, ও উইন্ডোজেও রান হয়,
ও ব্রাউজারের ভিতরেও রান হয়, ও আইওএসেও রান হয়, ম্যাকবুকেও রান হয়, অ্যান্ড্রয়েডে রান হয়। ওইটা দিয়ে যদি একটা সফটওয়্যার বানান, আপনি ইনডাইরেক্টলি সবটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। তো আপনার কোর্স আউটলাইনে কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট আছে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট শেখানো হবে, মানে হচ্ছে ডিজাইনের জন্য জাভাস্ক্রিপ্টটা কীভাবে কাজে লাগানো যায়। তো আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, যদি ভবিষ্যতে চান, যেহেতু একটু জানা হয়ে গেল, তাহলে জাভাস্ক্রিপ্টটা কীভাবে ব্যাক এন্ডে ব্যবহার করা যায় ওটাও শিখে নিলেন ভবিষ্যতে। কারণ একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে পড়ে থাকবেন এরকম কোনো কথা নেই। যে পাইথন শিখলেন, যদি ভালো মতো শিখতে পারেন, আপনি কিন্তু চাইলে ভবিষ্যতে মুভ করাটা ইজি হবে। কারণ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সাথে একটা ল্যাঙ্গুয়েজের মিল থাকে কনসেপ্টে। কিছু টপিক বলি, ঘুরে ফিরে দেখবেন এই টপিকগুলোই আসতেছে, যেমন হচ্ছে ভেরিয়েবল, লুপ, তারপর হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে অবজেক্ট। হ্যাঁ, ঘুরে ফিরে দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোই আসে, কিন্তু সেগুলো হচ্ছে গিয়ে লেখার নিয়মটা একটু আলাদা, কনসেপ্ট মোটামুটি সেম। তো সুবিধা এর জন্য হচ্ছে কি আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে বাকিগুলো দেখা যায় সহজে গ্রাফ করা যায়, বুঝছেন? তো পাইথন আবার হচ্ছে গিয়ে ফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বলা যায় না, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ। যেমন জাভা স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার সি প্লাস প্লাস, সি এটা তো শার্প। হ্যাঁ, আমাদের কোর্স আছে। কোর লেভেলের ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, সি শার্প। দেন হচ্ছে জাভা, শুধু জাভা, জাভা স্ক্রিপ্ট না, জাভা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, খুবই প্রাচীন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড্রয়েড আসার আগের যে নোকিয়ার মোবাইলগুলো আছে না, ওগুলো জাভা দিয়ে তৈরি হতো। উইন্ডোজের সফটওয়্যার জাভা দিয়ে তৈরি হয়। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যাপস, আইওএস না, শুধু অ্যান্ড্রয়েড অ্যাপস, ওইটাও জাভার উপর অনেক ডিপেন্ডেবল ছিল। হ্যাঁ, জাভা দিয়ে অনেক কাজ করা যায়। ব্যাংকের সিকিউর সফটওয়্যারগুলো জাভা দিয়ে তৈরি হয়। এখানে কিন্তু দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আমি অলরেডি বলে দিচ্ছি, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর একটা হচ্ছে জাভা। নামের সাথে মিল আছে, কাজের সাথে কোনো মিল নেই, দুইটা আলাদা জিনিস। কি বলছে, জাভা স্ক্রিপ্ট আর জাভা। আপনি কিন্তু জাভা স্ক্রিপ্ট পাবেন, আপনাদের কোর্সে আছে, কিন্তু জাভা পাবেন না। জাভা একেবারে জিনিস, জাভা আলাদা। জাভা আলাদা জিনিস, জাভা পুরোটাই আলাদা জিনিস, এবং ওটা কোর লেভেলের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যারা জাভা ডেভেলপার ওদের অনেক ডিমান্ড, কিন্তু শিখতে সময় লাগে, অনেক বড়। পাইথন ইজি হয়, সব জায়গায় পাইথনটা ইউজ হয়। আমি এখন পর্যন্ত যে কটা ল্যাঙ্গুয়েজের নাম বলছি, এর মধ্যে সব থেকে ইজি বলা যায় পাইথন। এর জন্য দেখা যায় যে মেশিন লার্নিং একটা কঠিন টপিকস, ওইখানে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও কঠিন হয়ে যায় তাহলে তো বিপদ। এই জন্য এই সহজ দেখে ওইখানে পাইথনটা ইউজ করে দিচ্ছে। তাহলে আপনার পাইথন শিখলে ভবিষ্যতে যদি মেশিন লার্নিং টাইপের কোনো হাই লেভেলের টপিক শিখতে চান, এটা আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে পাইথনের পজিটিভ দিক। আর নেগেটিভ দিক, ও যেটা বললাম, পাইথন হচ্ছে যে একটা লেয়ারের উপর চলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোর লেভেলের ল্যাঙ্গুয়েজ না। জাভা, সি প্লাস প্লাস এগুলো কোর লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো ওগুলো হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, ওগুলো পারলে অবশ্যই আপনার ডিমান্ড অনেক হাই থাকবে। হ্যাঁ, কিন্তু ওগুলো শিখতে সময় লাগে। ভবিষ্যতে দেখে নেবেন, যেহেতু আপনি পাইথন শিখে যদি পারেন, ভবিষ্যতে যদি চান যে না আমি একটু কোর লেভেলের ল্যাঙ্গুয়েজও দেখবো, তখন শেখাটা সোজা হবে। একটা ল্যাঙ্গুয়েজ যদি গ্রাফ করতে পারেন, বাকি ল্যাঙ্গুয়েজগুলো শেখাটা সোজা হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক, আগে যেহেতু পাইথন ধরছেন, পাইথন আগে 1-2 বছর থেকে নেন, কিছু দেখেন নিজে থেকে কিছু তৈরি করতে পারেন কিনা। কারণ এটা তো একটা ভাষা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যেরকম একটা ভাষা, এটা কম্পিউটারের একটা ভাষা বলতে পারেন। একেবারে কম্পিউটারের ভাষা না, একটা ভাষা, যেই ভাষাটা কিন্তু পরে কনভার্ট হয়ে কম্পিউটারের কাছে যায়, কম্পিউটার কাজ করে আমাকে আবার আউটপুট দেয়। হ্যাঁ, তো এইটা একটা ভাষা। তো এই ভাষাটা যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই, সবাই যে পারে না পারে এরকম কোনো কথা নেই, কিন্তু ধরে থাকেন, ধৈর্য ধরে থাকেন, প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে হবে। আচ্ছা, ব্যাক এন্ডের দিকে তাহলে আমি না যাই। অনেকে আছে ব্যাক এন্ডে মার্নেস্টাক, অনেকে আছে ব্যাক এন্ডে পিএইচপি থাকুক। আপনাদের যে প্রথম 6 মাস ফ্রন্ট এন্ড, যেটা হচ্ছে মোর্শেদ স্যার নেবে, সেই ফ্রন্ট এন্ডের টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে ফ্রন্ট এন্ডে কী করবো, যা দেখতে পারতেছি সব আমরা ফ্রন্ট এন্ড দিয়ে বানাতে পারবো। হ্যাঁ, প্রোগ্রামিং কাজ হবে না, যা দেখতে পারতেছি যা বললাম। হ্যাঁ, এই যে ইউটিউবে ঢুকলাম, যা দেখতে পারতেছি, উপরে একটা বার, এই যে একটা সার্চ বার, এই যে সার্চ বারে কিছু লিখলে আমার চলে আসবে, ওটা কিন্তু ব্যাকএন্ডের কাজ।
এটা ফ্রন্ট এন্ডের কাজ, এটা প্রোগ্রাম। যেমন আমি সার্চ বারটা ফ্রন্ট এন্ডের কাজ, বাট সার্চ বার যেটা লিখবো ওটা হচ্ছে ব্যাক এন্ড। এই যে লিখবো, তারপর ও আমাকে মনে করেন আমার নাম লিখি, হ্যাঁ, লেখার পর ও আমার নামে যাবতীয় যা যা পাইছে খুঁজে এনে একটা রেজাল্ট দিচ্ছে। এটা তোর ডাটাবেজে বা কোথাও স্টোর করে রাখছে এই ডাটাগুলো, তাই না, সেখান থেকে খুঁজে এনে দিচ্ছে। এইটা ফ্রন্ট এন্ডের কাজ না, কিন্তু আসার পরে যে ডিজাইনটা দিচ্ছে এইটা আবার ফ্রন্ট এন্ডের কাজ। ও আমাকে র ডাটা আনছে, ওই ডাটা দেখলে হয়তো একটা সাধারণ ইউজার কিচ্ছু বুঝবে না। এই যে দেখেন কি ডাটা আনছে, একটু দেখাই, এটা দেখে বোঝার কিছু আছে, ইউজার কিছু বুঝতে পারবে, তাই না? একটা সাধারণ ইউজারকে যদি এই কোডগুলো দেন তাহলে তো সে ইয়া হয়ে যাবে। তো এই কোডগুলো, এই টাইপের কোডগুলো আমাকে লিখতে হবে, ভবিষ্যতে শিখবো। তো আসার পরে ওই কোডটা ভেঙে কিন্তু এটা আউটপুটটা আসছে, এটা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ। যে আমার ব্যাক এন্ডের ডাটাটা আসলো, র ডাটা আসলো, কোড আসলো, হ্যাঁ, এই কোডটা কিভাবে দেখতে পারলাম? রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স দিবেন, তাহলে একটা কোড দেখায়। এইটা HTML CSS মিলানো, জাভাস্ক্রিপ্ট এরকম মিলানো কোড। এটা আবার ইয়াও করা, এক লাইনে কোড করা, শর্ট করা কোডটা, হ্যাঁ, শর্ট করা। সাজানো না অ্যাকচুয়ালি, হ্যাঁ, লাইন র্যাপ এটা দেব, দিয়ে দেবে সাজাইতে ভাই, আর র্যাপ করে দেয়, ও পারতেছে না। যাকে যে নিচে দেখেন আবার বার চলে আসছে, ডানে অনেক যাওয়া লাগতেছে। ভবিষ্যতে আপনার হচ্ছে গিয়ে মনে করেন যে কি বলে, এই ফুল স্ট্যাক হতে হবে যে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে কিন্তু শুধু ফ্রন্ট এন্ডের কাজও করে জবও করতে পারেন, ফ্রিল্যান্সিংও করতে পারেন, আবার শুধু ব্যাক এন্ডের কাজও করে জবও করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। আইটি ফার্মগুলোতে কিন্তু টিম আলাদা থাকে, ফ্রন্ট এন্ড টিম আলাদা থাকে, ব্যাক এন্ড টিম আলাদা থাকে মোটামুটি আইটি ফার্মগুলোতে। তো আপনি যে শুধু যে এইটা শিখে যে শুধু যে ফ্রিল্যান্সিং এর দিক খোলা আছে এরকম না। আবার অনেকে আছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য কিন্তু আইটি ফার্ম খোলা আছে, সমস্যা হয় না। আইটি ফার্মে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের লোক জব করে, প্রচুর জব করে, এবং তারা দেখা যায় সিএসসি ব্যাকগ্রাউন্ডের থেকে ভালোও করে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যে আমরা যেগুলো শিখছি এগুলো তো সিএসসি, যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ে ওদের টপিকস, ওদের প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতেছে, হ্যাঁ, কিন্তু তারপরও দেখা যায় যে আইটি ফার্মগুলোতে সমস্যা হয় না, কারণ ওদের আইটি ফার্মগুলোর দরকার কি, কাজ দরকার, তো ওদের তো আপনার সার্টিফিকেট দরকার নেই, ওরা দরকার দেখার দরকার যে আপনি কাজ পারেন কিনা, তাই না? তো যেহেতু আমরা শুধু আমাদের যে পুরো কোর্স মডিউল যে আমরা বলেন, আর ম্যাক্সিমাম ট্রেনিং ইনস্টিটিউটের মূল ফোকাস থাকে হচ্ছে কাজটা যাতে আমরা ধরতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজটা যাতে শিখতে পারি, তো সেটা থাকে হচ্ছে টার্গেট। আচ্ছা, তো ফ্রন্ট এন্ডে যে আমরা শিখবো কিছু ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই ল্যাঙ্গুয়েজের একটু লিস্টগুলো আমি একটু বলি যে কী কী শিখতে যাচ্ছি। আমরা একটা শিখতে যাচ্ছি হচ্ছে আপনার HTML শিখবো। HTML খুব সোজা একটা ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত সোজা। এটা শিখতে গেলে কোনো বেগ পেতে হবে না, কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না কিন্তু, হ্যাঁ, এটাকে কোডিং বলে, কোড। আচ্ছা, কোড আবার কি জিনিস একটু বলি, হ্যাঁ। মনে করেন যে আমি এখানে যে মাউস রাখছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা কিন্তু এখানে কিন্তু কোড করা যায় না, অথবা হচ্ছে গিয়ে অ্যাডোবি ফটোশপ, অথবা মাইক্রোসফট ওয়ার্ড, মনে করেন এটা একটা সফটওয়্যার, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি কোনো টেক্সটকে বোল্ড করতে চান তাহলে কিভাবে বোল্ড করবেন তা কি জানেন? কিভাবে? কন্ট্রোল বি, এটা তো শর্টকাট, ক্লিক করে করতে হয় না? হ্যাঁ, ক্লিক করে করা যায়। বাংলাদেশ দেখলাম, লিখে এটা সিলেক্ট করে ওই যে বিতে ক্লিক করলাম, এই যে ক্লিক করে কাজটাকে, কাজের সিস্টেমটার নাম হচ্ছে GUI ভিউ বলে, GUI, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। আর এইটারই আরেকটা ফর্ম হচ্ছে কোডিং। মাইক অন করেছেন, কিছু শুনি না, বলেন। মির্জা কিছু বলবেন, মির্জা ইব্রাহিম?
না হলে আপাতত ওয়েট করুন। অ্যাটেন্ডেন্স তো আচ্ছা, তাহলে আমি একটা পাইলাম গুই ভিউ, যেটা অ্যাডোবি ফটোশপ বলেন, বিভিন্ন বড় বড় সফটওয়্যারে গুই ভিউতে কাজ হয়, সমস্যা নেই। কিন্তু যখন আপনার এই যে এইটা দিয়ে পোষাবে না, তখন কি করবেন? হ্যাঁ, এটা নয় আন্ডারলাইন, এগুলো অনেকগুলো অপশন আছে, তখন কোডিংয়ে যেতে হবে। যেমন এইচটিএমএল এ কোনো টেক্সটকে বোল্ড করার জন্য কোড লিখে বোল্ড করা হয়। মনে করেন এই বাংলাদেশ লেখা, এটাকে আমি এইচটিএমএল এ বোল্ড করব। কিভাবে করব? একটা এই যে প্রথমে স্মলার দেন গ্রেটার দেন সাইন দেব, এটার ভিতরে লিখব বি, আর শেষে স্মলার দেন গ্রেটার দেন সাইন দেব ফরওয়ার্ড স্ল্যাশ, লিখে লিখব বি। এটাকে বলে এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, ট্যাগ দিলাম, যে ট্যাগের মধ্যে আমার এই টেক্সটটা থাকলো। তাহলে এই বাংলাদেশ লেখাটা কোড লিখে আমি বোল্ড করলাম। তাহলে এরকম অসংখ্য কোড থাকতে পারে, তাহলে আমাকে লিমিটেশন থাকলো না, আমার কোড মনে থাকলে হলো। এইচটিএমএল করেছে, তাই না? তো এইটা হচ্ছে কোডিং এর মতো। এইচটিএমএল হচ্ছে ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা শুধু মার্ক করার জন্য ইউজ হয়, মার্ক, যে ওয়েবসাইটে এটা আমার হেডার, এটা আমার ফুটার, এটা আমার মেইন অংশ, এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে নেভিগেশন বার। তো এগুলা মার্ক করে রাখার জন্য আমার এইচটিএমএলটা ইউজ হয়। এইচটিএমএল এর পর এইচটিএমএলটাকে ডিজাইন করার জন্য আমরা শিখব হচ্ছে সিএসএস। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটার বলতে হচ্ছে সিএসএস। এটা কি করে? এইচটিএমএল এর সাথে বসে এইচটিএমএলটাকে আরো সুন্দর করে। ঠিক আছে? তো এইচটিএমএল কে যদি আমি এইচটিএমএল সিএসএস যদি আমাদের বডির সাথে তুলনা করি, আমাদের বডির কঙ্কালটা হচ্ছে এইচটিএমএল, আর সিএসএস হচ্ছে ওই কঙ্কালের উপর যাবতীয় ডেকোরেশন করে আমাদের হচ্ছে সিএসএস। এগুলো আবার ইমেজ আছে, ফানি ইমেজ আছে, দেখলে আরো ক্লিয়ার হয়। HTML, CSS, ইমেজেস সার্চ করি, এই যে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে শুধু HTML স্ট্রাকচারটা ওয়েবসাইটের, আর হচ্ছে HTML এর সাথে CSS বসে। আবার এই যে জাভাস্ক্রিপ্ট আরো সুন্দর মতো বুঝাই দিছে। HTML হচ্ছে আমার কঙ্কালটা, CSS এর টোটাল জিনিসটা, আর জাভাস্ক্রিপ্ট ওই যে ভেইন জায়গায় জায়গায় কানেক্ট করতেছে পুরো ওয়েবসাইটটা একটার সাথে একটা ভেইনের ভিতরে ভিতরে দেখা যায় না, কিন্তু কানেক্ট করে নিচ্ছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। আচ্ছা, আর কোনো উদাহরণ নিতে পারি? আচ্ছা, যাক, আমরা কোডিং করলে আরো বুঝবো। আচ্ছা, তো HTML CSS আমরা তো শিখবো, ঠিক আছে, ভালো মতো বুঝলাম। আর HTML CSS মোটামুটি ভালো লেভেলেরই শিখবো, এবং দুটা কোডিং ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ফার্স্ট সেমিস্টারে যেটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এইটা হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি 2-3 মাস শেখানো হবে, ফ্রন্ট এন্ডের জন্য যতখানি লাগে ততখানি। কিন্তু এই ল্যাঙ্গুয়েজের উপর মানুষ বছরের পর বছর পার করে দেয়। হ্যাঁ, যারা শুধু জাভা স্ক্রিপ্টে কাজ করে, তারা দেখা যায় একটা ভবিষ্যতে ফুল স্ট্যাক ডেভেলপারে কাজ করতে পারে। তাদের এটা হচ্ছে বলা হয় মার্ন স্ট্যাক, MERN, বেশ পপুলার একটা স্ট্যাক। হ্যাঁ, মার্ন স্ট্যাক ডেভেলপার বলা হয়। আইটি ফার্মে যথেষ্ট ডিমান্ড আছে। জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম, ভবিষ্যতে দেখে নিন। আর জাভা স্ক্রিপ্টের পাওয়ারটা তো বললাম, যে কোনো ডিভাইসে সুন্দর মতো রান হয়ে যায়, এনভায়রনমেন্ট আলাদা কিছু করা লাগে না। যেমন আগে যখন শুধু জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি হতো, শুধু জাভার কথা বলতেছি, তখন iOS কিন্তু ওই অ্যাপসটা সাপোর্ট করতো না। তখন iOS এর জন্য সুইফট নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা দিয়ে আবার আলাদা করে অ্যাপস বানানো লাগতো। তাহলে যে ক্লায়েন্ট, তাকে দুইটা ডেভেলপার হায়ার করা লাগতো, অ্যান্ড্রয়েডের জন্য একজন, iOS এর জন্য মানে আইফোনের যে অ্যাপসগুলো, সেটার জন্য আরেকটা ডেভেলপার হায়ার করা লাগতো। অ্যান্ড জাভা স্ক্রিপ্ট দিয়ে হয়েছে কি, ও তো অ্যান্ড্রয়েডেও রান হয়,
আইওএসেও রান হয়, হ্যাঁ। তো ও একবারে দুইটা জায়গায় রান করতে পারতেছে অ্যাপসগুলো, এর জন্য এই জিনিসটা ওর পপুলার হয়ে গেছে। এবার কিছু ওয়ার্ড বলি। একটা হচ্ছে কি আপনার লাইব্রেরি নামে একটা ওয়ার্ড মনে রাখেন, আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। সিএসএস এর কিছু আমরা এটাকে ফ্রেমওয়ার্ক বলতে পারি, শিখবো। সেটার নাম হচ্ছে টেলউইন্ড। লাইব্রেরি টেলউইন্ড কি ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি, জিজ্ঞেস করি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। আচ্ছা, আগে ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে তফাৎটা বলি, হ্যাঁ। আপনার একটা কাজ আপনি করছেন, বারবার করছেন, এখন দেখতেছেন যে কাজটা যদি কোডগুলা, হ্যাঁ, যেহেতু বারবার লেখা রাখতে একটা জায়গায় রেখে দিলেন, আপনার যখন লাগবে কোডটা কপি করে নিয়ে আসলেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল না? কারণ যেহেতু আপনি ওটা বারবার করাই লাগতেছে, ওই কোডগুলো 10 লাইন বা 20 লাইনের কোড, আপনি একটা জায়গায় রেখে দিলেন, একটা ফাইলের ভিতরে রেখে দিলেন, প্রোগ্রাম করতেছেন, তখন ও আচ্ছা ওই জায়গায় আছে, নিয়ে আসলেন। এইটা হচ্ছে লাইব্রেরি কনসেপ্ট, যে আপনার যে কাজগুলো ইজি হয়, আপনার কাজটা যাতে সহজ হয়, আপনি যাতে 10 লাইনের কোড 2 লাইনে লিখতে পারেন, তাড়াতাড়ি করতে পারেন, সেটা হচ্ছে লাইব্রেরি। আর ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে কাজটা সহজ করানো। কাজ সহজ করে ঠিক আছে, ওর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার কাজের ধরনটা এক করা। একটু উদাহরণ দিই, আপনি পাইথন ডেভেলপার, আরেকজন পাইথন ডেভেলপার আছে, আপনারা কোনো মনে করেন ফ্রেমওয়ার্ক জানেন না, এখন আপনাকে বললে একটা সফটওয়্যার বা অ্যাপস বানিয়ে দিতে, আপনি বানালেন, আপনি পাইথন মনে করেন অনেক এক্সপার্ট হয়ে গেছেন, অলমোস্ট বিল্ট ইন ফাংশন অনেক কিছু জানেন, কনসেপ্টগুলো বুঝছেন, তো এখন আপনি অ্যাপস বানাইতে পারেন, আপনি বানাইছেন। আরেকটা ডেভেলপারকে দিলে হবে কি, সে অন্য ওয়েতে বানাবে। এবং রিয়েল লাইফের প্রবলেমটা যেটা হয়, দেখা যাবে আপনার কোড সে বুঝেই নাই, কিছু বুঝে নেই, আপনি কোন স্টাইলে করছেন। আবার তার কোডিংয়ে দেখা যাবে আপনি কিছু বুঝেন নাই, তার কীভাবে সে প্রোগ্রামটা লিখছে আপনি বুঝেন নাই। কারণ আছে, কারণ একই কাজ বিভিন্ন ওয়েতে কোড লিখে করা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে, হ্যাঁ। এই ধরনের সমস্যা হইলে তো আইটি ফার্মের প্রবলেম হবে। এর জন্য কাজের স্টাইলটা যাতে সেম হয়, এর জন্য মূলত নিয়ে আসা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ। মানে ফ্রেমটাকে, ছবির ফ্রেম থাকে, যে ছবিটা একটা বাউন্ডারির মধ্যে রাখতেন, এখানে ফ্রেমটা কিসের, কাজের। তার মানে আপনি যে স্টাইলে কাজ করবেন, আরেকজন ওই একই স্টাইলে কাজ করবে, তাহলে কি হবে, আপনার দুজন যদি একটা প্রজেক্টে কাজ করেন, একজনের কোড আরেকজন সহজে বুঝতে পারবেন, নয়তো তো টিম ওয়াইজ কাজ করা কঠিন হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে তফাৎ। আর রিয়েল লাইফে দেখা যায় যে লাইব্রেরিটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, অলরেডি থাকে। ফ্রেমওয়ার্ক বড় জিনিস, লাইব্রেরি ছোট জিনিস। ফ্রেমওয়ার্ক ওই কাজের স্টাইলটা তো ফিক্স করতেছে, ওর উদ্দেশ্য আরও বড়, ও লাইব্রেরিটা ওর মধ্যে অলরেডি ধারণ করে আছে, হ্যাঁ, যাতে সহজে কাজগুলো হয়। আচ্ছা, আমরা হচ্ছে CSS framework of library। টেলমেন সিএসএস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা একটা ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা এই জিনিসটা শিখবো, হ্যাঁ, টেলমেন সিএসএস, সেটা শিখবো, যাতে আমাদের সিএসএস এর কাজটা আরো সুন্দর করে করতে পারি, আরো প্রফেশনাল ওয়েতে করতে পারি। কোথাও জবে যে অ্যাপ্লাই করবেন, শুধু সিএসএস জানেন হবে না, ওকে, সাথে হচ্ছে কি এরকম একটা ফ্রেমওয়ার্ক জেনারেটর। আমরা জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি শিখবো, যেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট, বেশ পপুলার, প্রচুর জব আছে শুধু রিঅ্যাক্ট ডেভেলপারের উপরে, ফ্রিল্যান্সিং এর কাজ করা যায় প্রচুর শুধু রিঅ্যাক্ট ডেভেলপারের উপরে। তো এই রিঅ্যাক্টের কাজটা আমরা শিখবো জাভাস্ক্রিপ্টের ভেতরে, হ্যাঁ। আজকে তো ক্লাসটার নাম রিয়েক্ট, তাহলে কি আমরা আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে শিখতে ওটা পারবো? পুরো এই কোর্সটার নামে হচ্ছে রিঅ্যাক্ট, এইচটিএমএল থেকে শুরু করে রিঅ্যাক্ট পর্যন্ত যাবো। ওই রিঅ্যাক্টের কাজগুলাই যাতে বুঝি, এই জন্য শুরুতে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি, ও শুরু আচ্ছা, করে পুরোটা কাজকে রিয়েক্ট বলে? আপনি পুরো ফ্রন্ট এন্ডের কাজটা রিঅ্যাক্ট দিয়ে করা হবে। ও আচ্ছা, ফ্রন্ট রিয়েক্ট এন্ড একটা ল্যাঙ্গুয়েজ, রিঅ্যাক্ট একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট না পারলে আপনি রিঅ্যাক্টটা পারবেন না। জাভাস্ক্রিপ্টের আগে আপনাকে অবশ্যই এইচটিএমএল সিএসএস পার করে যেতে হবে। আচ্ছা রিঅ্যাক্ট হচ্ছে আমাদের লাস্ট টার্গেট, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা রিঅ্যাক্ট দিয়ে কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা।
এই জন্য এই যে আজকে ক্লাসের নাম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট বা শুধু রিয়াক্ট বলে। তো রিয়াক্ট তো আমরা এই যে আজকে প্রথম ক্লাস, আজকে রিয়াক্টে যেতে পারবো না, এটা হচ্ছে 6 মাসের কোর্স, লাস্টের দিকে আমরা রিয়াক্টের কাজ করবো। সেটা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা। কিভাবে। তো রিয়াক্ট জিএসও বলে, হ্যাঁ রিয়াক্ট জিএস, এইটা হচ্ছে গিয়ে রিয়াক্ট জিএসের কম্পিটিটর। একটু বলি, রিয়াক্ট জিএস না শিখে আপনি কি অন্য কিছু শিখতে পারেন? আছে, পপুলার জিনিস আছে, অ্যাঙ্গুলার জিএস আছে। জাস্ট আপনাকে ধারণা দিয়ে রাখার জন্য, ইন্টারভিউতে গেলে বিভিন্ন টাইপের ওয়ার্ড উচ্চারণ করে, যদি আপনার পরিচিত না থাকেন তাহলে একটু কনফিউজড হয়ে যাবে, খুবই স্বাভাবিক। তো ওইটাও একটা টার্গেট থাকা লাগে যে হ্যাঁ কী কী পপুলার টার্মস আছে, কী কী পপুলার ল্যাঙ্গুয়েজ আছে, কী কী পপুলার হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক আছে, এগুলো যদি না জানেন তাহলে দেখা যাবে ইন্টারভিউ কোশ্চেনে গিয়ে হয়তো আপনি কাছাকাছি পারেন, ওই ওয়ার্ডটা জানেন না, কনফিউজড হয়ে যাবে, হ্যাঁ কী বলছেন আবার বলছে। তো অ্যাঙ্গুলার জিএস শেখা লাগবে না, চিনে রাখেন, এটা রিয়াক্ট জিএসের মতো একটা জাভাস্ক্রিপ্টের এটা লাইব্রেরি, এটা ফ্রেমওয়ার্ক বলে। আর আছে হচ্ছে কি আপনার ভিউজেস। আচ্ছা, এই ভিউজেস, এই রিয়াক্টটা মেনটেন করা হচ্ছে ফেসবুক, বুঝছেন? এটা ডেভেলপ করে কারা? ফেসবুক ডেভেলপ করে। রিয়াক্টটা আর অ্যাঙ্গুলার জেস মেনটেন করা হচ্ছে গুগল, হ্যাঁ এটা ডেভেলপ করেছে বা এটার যত আপডেট আসবে বা এটার দায়িত্বে আছে হচ্ছে গুগল। আর ভিউজেসের পিছনে কেউ নাই, এ রিয়াক্ট থেকে হালকা কপি করছে, অ্যাঙ্গুলার থেকে হালকা কপি করে নিজে একটা বস বলতে পারেন, হ্যাঁ। তো ভিউ জিএসও শিখতে পারেন, অ্যাঙ্গুলার জিএসও শিখতে পারেন, রিয়াক্ট জিএসও শিখতে পারেন। আমাদের কোর্সে আমরা রিয়াক্টটা রাখছি কারণ মোস্ট পপুলার। মার্ন স্ট্যাক বললাম না, বারবার মার্ন বলতেছিলাম একটা ওয়ার্ড, এই মার্নের এই আর ফর হচ্ছে রিয়াক্ট, হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস, রিয়াক্ট, নোড.জেএস, এইখানে আরটা হচ্ছে রিয়াক্ট জেএস। মোস্ট পপুলার এর জন্য এটা রিয়াক্টের মধ্যে রাখা হয়েছে। টেলভিন সিএসএস এর মোস্ট পপুলার। টেলভিন সিএসএস এর বদলে আরেকটা শেখা যায়, সেটার নাম হচ্ছে, নাম জেনে রাখেন নয়তো তো পরে, বুটস্ট্র্যাপ আছে, হ্যাঁ বুটস্ট্র্যাপ। যেন বুটস্ট্র্যাপকে পপুলারিটি বিহাইন্ডে ফেলে টেলভিন সিএসএস পপুলারিটি অর্জন করেছে, হ্যাঁ। কেন? কারণ বুটস্ট্র্যাপের সাথে আবার এই যে হালকা জাভাস্ক্রিপ্ট মিক্স ছিল, টেলউইন্ডের সাথে শুধু সিএসএস। তাহলে এই যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলা বা লাইব্রেরিগুলা, ওরা বুটস্ট্র্যাপকে পছন্দ করতো না, ওরা টেলউইন্ডকে পছন্দ করতো, কারণ ওর ভিতরে তো জাভাস্ক্রিপ্ট অলরেডি আছে। তাহলে এর জাভাস্ক্রিপ্ট কনফ্লিক্ট করে, এর জন্য রিয়াক্টের সাথে যারা কাজ করে তারা দেখা যায় টেলউইন্ডের সাথে কাজ করে বেশি। জ্যাঙ্গোর সাথে যারা কাজ করে, আপনারা তো সেকেন্ড সেমিস্টারে জ্যাঙ্গো শিখবেন, তারা হচ্ছে যারা পাইথনে আছেন সেকেন্ড সেমিস্টারে জ্যাঙ্গো শিখবেন, আর যারা মার্নে আছেন তারা সেকেন্ড সেমিস্টারে নোড.জেএস শিখবেন। তো যাই হোক, এই ওই ওই ফ্রেমওয়ার্কগুলোর সাথে কিন্তু ওই যে রিয়াক্টের একটা ভালো যোগাযোগ আছে বা রিলেশন ভালো, এবং সেটার সাথে হচ্ছে টেলউইন্ডের একটা মানে রিয়াক্টের সাথে টেলউইন্ডের একটা ভালো রিলেশন আছে। আরও কিছু ফ্রেমওয়ার্কের নাম বলি, যেমন হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল, ওটার ভিতরে বিল্ট ইন টেলউইন্ড সিএসএসই থাকে, হ্যাঁ। তো এর জন্য টেলউইন্ড সিএসএসটা বুটস্ট্র্যাপকে আসছে, বুটস্ট্র্যাপের পরে ঠিক আছে, বুটস্ট্র্যাপ পুরাতন জিনিস, টেলউইন্ড নতুন জিনিস, কিন্তু পপুলারিটির দিক দিয়ে টেলউইন্ড সিএসএস বুটস্ট্র্যাপকে ছাড়িয়ে গেছে, হ্যাঁ। কিন্তু টেলউইন্ড সিএসএস এর একটা ঝামেলা হয়েছে, ওরা ইদানিং বিজনেস করতে পারতেছে না, বলতেছে ওদের কমপ্লিট হচ্ছে, মানুষজন এআই ইউজ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতেছে, এর জন্য আমাদের এই ফ্রেমওয়ার্কটা মানুষ ইউজ করতেছে না, আমরা বিজনেসে লস খাচ্ছি, আমরা তো 6 মাস পরে থাকবো না, এরকম কিছু ওরা বলতেছে। হইতে পারে নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য বলতেছে বা এরকম কিছু, যাই হোক, হতে পারে আসলেও চলে যাবে, চলে গেলে অন্য কিছু আসবে, একটা তো জানেন। আচ্ছা, তো সিএসএস এর এই টেলউইন্ড সিএসএস অথবা বুটস্ট্র্যাপ শিখবো, একটু ওয়েবসাইটগুলো দেখাই দিই আমি। যেমন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা আগে দেখাই। বুটস্ট্র্যাপের ওয়েবসাইট হচ্ছে getbootstrap.com।
ডকুমেন্টেশন দিলে তখন কিছু বুঝবেন না, উদাহরণ দেখায় কিছু যে বুটস্ট্র্যাপ দিয়ে কী কী বানানো যায়। এই ওয়েবসাইটে এই সেকশনটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ন। এটা হচ্ছে এফএকিউ নামে একটা সেকশন থাকে ওয়েবসাইটে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সেটা আপনি এখান দিয়ে বানাতে পারেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন মানে কি, একই কোশ্চেন বারবার করা হচ্ছে, সেখানে এই অ্যাকর্ডিয়নটা ইউজ হয়। যেমন ফাইবারের নাম শুনেছেন? ফাইবারে ফ্রিল্যান্সাররা থাকে। তো ফ্রিল্যান্সারদের যখন ক্লায়েন্ট হায়ার করে তাদের বিভিন্ন কোশ্চেন হয়তো কোড করে, তাই না? তো একই কোশ্চেন হয়তো ফ্রিল্যান্সারকে বারবার করা হচ্ছে, ফ্রিল্যান্সার হয়তো ওই কোশ্চেনের জন্য ত্যক্ত বিরক্ত। তো ফ্রিল্যান্সার কি করলো, ওর এক ফাইবার একটা এফএকিউ সেকশন আছে, সেখানে কিছু ওই কোশ্চেনগুলো তুলে দিল এবং তার অ্যান্সারটা দিয়ে দিল, যাতে ক্লায়েন্টের ওই কোশ্চেনগুলো আবার না করে। উদাহরণ দেখায়, মনে করেন আপনি হচ্ছে গিয়ে মারানো স্ট্যাক, আচ্ছা রিয়াক্ট জিএস এর কাছ থেকে, হ্যাঁ রিয়াক্ট জিএস, তবে শুধু রিয়াক্ট, হ্যাঁ React। এই যে এই ভদ্রলোক 500টার উপরে 700টার উপরে সে করছে সাইট, হ্যাঁ আবার এই করছে ঘরের উপরে 500টার উপরে। আচ্ছা, তো এই যে সাইডের কাছে যাই, সাইড ভদ্রলোক, আমি এফএকিউ সেকশনটা দেখাবো বলছিলাম, তাই না? দেখি নিচে থাকার কথা, এই যে পাইছি এফএকিউ সেকশন। ক্যান ইউ ডেভেলপ দ্য অ্যাপ ইউজিং রিয়াক্ট নেটিভ অর ফ্লাটার? সে হয়তো এই কোশ্চেনের বারবার মুখোমুখি হয়েছে, ক্লিক করলে যে অ্যান্সারটা নিচে চলে আসছে, তাই না? এই সেকশনটার নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো বুটস্ট্র্যাপে এই সেকশন করে রাখছে, আপনি জাস্ট কপি পেস্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? অ্যালার্ট, ওয়েবসাইটে বিভিন্ন অ্যালার্ট মেসেজ দেখানো যাইতে পারে, বুটস্ট্র্যাপ ডিজাইন করে রাখছে। পপুলার কিছু কম্পোনেন্ট দেখে, এই যে নেভ বার, ওয়েবসাইটে কিন্তু প্রচুর ইউজ হয় নেভ বার, নেভিগেশন বার। এই যে দেখেন হোম লিঙ্ক, এই যে ড্রপ ডাউনও আছে, এই যে সার্চ, একটু আগেই তো এরকম একটা ওয়েবসাইট দেখতেছিলাম, তাই না? তো এই যে ড্রপ ডাউন আছে, এই জিনিসগুলা কিসে তৈরি? এই জিনিসগুলা হচ্ছে কি আপনার এই বুটস্ট্র্যাপে তৈরি। আবার হচ্ছে ক্যারাসল, বুটস্ট্র্যাপের একটা পপুলার থিং। এই যে ওয়েবসাইটের স্লাইডার নামে একটা জিনিস দেখবেন, যে ক্লিক করলে ছবি যাচ্ছে, ছবি এখান থেকে আরেকটা যাচ্ছে। অনেক সময় ছবির সাথে এই যে বাটনও থাকে নিচে, আবার অনেক সময় ছবির সাথে টেক্সটও থাকে, তাই না? তো আপনি আপনার মতো ছবি বসিয়ে দিবেন এবং এই কোডগুলো কপি করে নিয়ে যাবেন, নিচে কোড দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপের এই পার্টটা হয়ে যায়, হ্যাঁ। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলোর সাথে হচ্ছে জাভা স্ক্রিপ্ট আছে। এই যে মডেল, মডেল কি জিনিস, বেশ পপুলার কি জিনিস, বাটনে ক্লিক করবেন একটা পপ আপ উইন্ডো আসবে, আসছে আসছে না? এইটা বুটস্ট্র্যাপে এইটাকে মডেল বলতেছে। ক্লোজ করলে ক্লোজ হচ্ছে বিভিন্ন ট্যাপে। এই যে একটা বড় মডেল আসছে, এটা ক্লোজ দিলাম, কেটে গেছে, এটাও আসছে। ভার্টিক্যালি সেন্টার, আগে মডেলটা উপরের দিকে ছিল, এটা মডেলটা হচ্ছে মাঝখানের দিকে আসছে, দেখছেন? এরকম বিভিন্ন ডিজাইনের মডেল সে করে আসছে। আবার ধরুন পেজিনেশন, পেজিনেশন সেকশন কোনটা? মনে করেন অনেকগুলা ডাটা, প্রথম পেজে কিছু ডাটা, দ্বিতীয় পেজে কিছু ডাটা, আগের গুগলে আমরা যেগুলো দেখতাম, দেখছেন? এই জিনিসটা ওয়েবসাইটে যে পেজিনেশন বলে, দেখছেন? এটা ও ডিজাইন করে রেখেছে। আবার এই যে ভিন্ন স্টাইলেও ডিজাইন করে রেখেছে। আগেরটা প্রিভিয়াস নেক্সট বাটন ছিল, এটা কিন্তু প্রিভিয়াস নেক্সট বাটন নাই। এই ধরনের বিভিন্ন জিনিস কেউ বুটস্ট্র্যাপ তৈরি করে রেখেছে, আপনি নিয়ে আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে না? কাজটা তাড়াতাড়ি নয়তো কী করতে হবে, আপনাকে এরকম লাইন বাই লাইন কোডগুলা লিখতে হবে। প্রথমে আমরা বুঝে বুঝেই কিন্তু কোডগুলা লিখব, হ্যাঁ। প্রথমে যে HTML CSS দিয়ে আমরা বুঝে বুঝেই কাজ করব, পরে আমরা এই যে টেলউইন্ড CSS বা বুটস্ট্র্যাপে গিয়ে আমরা এই কাজগুলো শিখব। টেলউইন্ড CSS এর মূল সুবিধা হচ্ছে এটার সাথে কোনো জাভা স্ক্রিপ্ট নাই। তাহলে ওই যে আমরা রিয়াক্ট শিখবো, রিয়াক্টটা টেলউইন্ড CSS এর সাথে ভালো মতো আমরা ইউজ করতে পারবো। টেলউইন্ড CSS
অফিস মুভ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে টেলভিন সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ডকুমেন্টেশন পড়তে পারেন, কিন্তু এখনই আসার দরকার নেই, জাস্ট দেখায় রাখলাম। এইটা এখন দেখে তেমন কিছু বুঝতে পারবেন না, এখানে বানানো নাই কিছু। বুটস্ট্র্যাপে যেরকম বানানো আছে, এটাকে আপনি বানাইতে পারতে হবে। বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানালে অসুবিধা যেটা হয়, ওয়েবসাইটগুলো সিমিলার হয়ে যায়, ডিজাইনটা সেম হয়ে যায়। হ্যাঁ, আপনি একটা বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানালেন, আমিও আরেকটা বানাইলাম, দেখা যাবে দুজনের ওয়েবসাইট দেখতে একই রকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু টেলউইন্ডে এটা হয় না। টেলউইন্ডে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যায়, বুঝছেন? এর জন্য টেলউইন্ডটা এই কারণে আরেকটা পপুলার। কারণ অনেক বড়, বুটস্ট্র্যাপের তুলনায় অনেক বড় টেলউইন্ড সিএসএস, অনেকভাবে কাস্টমাইজেশন করা যায়। এবং টেলউইন্ডসের অনেক আবার যে লাইব্রেরি আছে, যেমন ডেইজি ইউআই, এটা একটা টেলউইন্ড সিএসএস এর উপর ভিত্তি করে লাইব্রেরি আছে। ডেইজি ইউআই থিম আসছে, ওটা আমি ক্লিক করে দিচ্ছি ভুলে। ডেইজি ইউআই আসছে, এখানে কম্পোনেন্টসে যাই। এই যে বিভিন্ন লেআউট তৈরি করে রাখছে, এখান থেকে কপি পেস্ট করা যাইতে পারে। ক্যালেন্ডার বানায় রাখছে, এই যে একটা ক্যালেন্ডার তৈরি করে রাখছে, তাই না? এটা বানাইতে কিন্তু কম কষ্ট না, ঠিক আছে? ভয়ঙ্কর কষ্ট করা লাগবে। আপনি যদি বলি যে আপনি শুধু HTML CSS আর জাভাস্ক্রিপ্ট ইউজ করে নিজে বানাবেন, কোথা থেকে কিছু কপি করবেন না, বানাইতে এটা ঠেলা আছে, যথেষ্ট কষ্ট আছে, বুঝছেন? কিন্তু এটা কি ওরা করে রাখছে, আপনি জাস্ট কপি করবেন, হয়ে যাবে। এটা গেল একটা। এই যে অ্যাকর্ডিয়ন ওরা বানায় রাখছে, অ্যাকর্ডিয়ন কোনটা? ওই যে FAQ সেকশনে যেটা দেখছিলাম, ক্লিক করলে যে নিচে নেমে আসে, ক্লিক করলে কোশ্চেন নিচে নেমে আসছে। অ্যাভেটার সেকশন ওরা বানায় রাখছে। অ্যাভেটার তো যে ইউজ হয়, ফেসবুকেও কিন্তু অ্যাভেটার আছে, আমাদের ছবিটা ছোট প্রোফাইল পিকচারটা অ্যাভেটার হয়ে যায়। আচ্ছা, দেন আর কিছু যদি দেখি, এর নেপবার তৈরি করে রাখছে, নাইস। একটা ছোট নেপবার বানাইছে, সুন্দর নেপবার। আচ্ছা, এই যে প্রোফাইল পিকচার, সার্চ আর ডেইজি ইউআই, একটু মেনু থাকলে ভালো হতো না, যে মেনু বাদ দিছে। ও, ড্রপ ডাউনও দিয়ে দিছে। তাহলে এই যে যেগুলো আবার বিভিন্ন কালার দিয়েছে, এটা তৈরি করে রেখেছে। কিন্তু টেলভিন সিএসএস না, টেলভিন সিএসএস এর উপরে কাজ করে আরেকটা লাইব্রেরি, যেটার নাম হচ্ছে ডেইজি ইউআই। এটা টেলভিন সিএসএস এর উপর তৈরি করে কাজ করে রাখছে। আপনি কি করবেন? কপি পেস্ট করে নিয়ে আসবেন। যেমন এই যে ডিফ, এই জিনিসটা কিন্তু অনেক ওয়েবসাইটে ইউজ হয়, খুব সুন্দর। আমি একটা গাড়ির ওয়েবসাইটে দেখছিলাম, আমি যখন এরকম বামে টান দিই, শুধু গাড়িটা দেখা যায়, আবার যখন বাম থেকে ডানে টান দিই, ব্যাকগ্রাউন্ড সহ গাড়িটা দেখা যায়। এটা কিন্তু র কোডিং করে করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এটা টেলভিন সিএসএস এর এই লাইব্রেরিটা করেই রাখছে। আপনি জাস্ট, করা যায়? হ্যাঁ, এই যে HTML কোডটাও দিয়ে দিয়েছে, আর আপনি যদি রিয়াক্টের সাথে কোড করেন, ও আচ্ছা, আমি GSX কোড দিয়ে কোডটা কপি করে কপি করে নিয়ে যাবেন, শেষ কাজ। কোড কপি করার আগে কি করতে হবে? কোড বুঝতে হবে, কোড বুঝতে হবে। এবং ইদানিং আরো ডেঞ্জারাস জিনিস আসছে, কোড কপিও করা লাগে না, আপনি বলে দেবেন আমাকে করে দেবো, বানাই দিবে, কাজ শেষ। কিন্তু যাই হোক, যতই AI আসুক, আপনাকে কোড বুঝতে হবে, ইয়া করতে হবে। কারণ AI কিন্তু কখনো ড্রাইভারের সিটে বসবে না, পাইলটের সিটে বসবে না, ও কো পাইলট পর্যন্ত থাকবে। কাজটা আপনাকেই করতে হবে। আর এআই তো পারফেক্টলি কোনো কিছু পারে না। পারলেও ও কখনো বসানো হবে না, তাহলে বিপদ হয়ে যাবে। আপনার হচ্ছে গিয়ে যাত্রীবাহী বিমানে অটো পাইলট সিস্টেম থাকে। যাত্রীবাহী বিমানে পাইলটে কিন্তু কিছু করা লাগে না, ও কিন্তু অটো পাইলট মোটে গিয়ে চাটা খায় আসতে পারে, ওয়াশরুমে যেতে পারে, সমস্যা হয় না।
কিন্তু যতই অটো পাইলট থাকুক ওকে কিন্তু আগে পাইলট হইতে হবে, দেন তাকে অটো পাইলট ইউজ করতে দেবে। অটো পাইলট দিয়ে ফুল কন্ট্রোল করা যায়, তারপরও পাইলট থাকবে। ঠিক তেমনি এআই দিয়ে ফুল কাজ করা যেন ওয়েব ডেভেলপার থাকা লাগবে, লাগবে মাস্ট। ওকে ড্রাইভারের সিটে বসাবে না, কারণ ওই কোডগুলো বোঝা লাগবে। এআই এখন পর্যন্ত 100% পারে না, আপনার কথা ঠিক আছে, 100% পারে না, ইরোড থেকে যায়, যেমনটা চাই এরকম দিতে পারে না 100%। তো ওইটা ভবিষ্যতে হয়তো 5 বছর পরে পারলেও পারতে পারে, কিন্তু হয় না। কয়েকদিন আগে একটা এই সেশন হয়েছিল এখানে নন কোডারদের জন্য, একটা এআই সেশন, হ্যাঁ, কালকে ওই শুক্রবার হয়েছিল, আমি ছিলাম ওখানে ছিলাম, ওখানে আমিও ছিলাম। যা যা দেখাইছে সবই দেখলাম। ওইখানে একটা প্রবলেম থেকে গেছে, এই যে বানাইছে এটা রাখবে কোথায়, ডেভেলপ করবে কোথায়, তখনই তো আপনার প্রোগ্রামার দরকার হবে। আমি রিসেন্টলি যে ক্লায়েন্টের কাজ পাচ্ছি পর্যন্ত, যে ওই ক্লায়েন্টের কাজ জীবনেও পাইতাম না, ওই ক্লায়েন্ট জীবনেও টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতো না, ওই ক্লায়েন্ট এআই দিয়ে ওয়েবসাইট বানাইছে ফ্রিতে, বুঝছেন। বানানোর পরে এখন তো ডিপ্লয় করা লাগবে, এখন তো রিয়েল কাজগুলো করা লাগবে, ব্যাকএন্ডের কাজগুলো করা লাগবে, ডাটাবেজের কাজগুলো করা লাগবে, ওই যে অথেন্টিকেশন, যে কে লগ ইন করলো, ফুল সিস্টেমটা নিয়ে তো অ্যাপ্লাই করা লাগবে। এখন সে অনেক কষ্ট করে অনেক কিছু বানাই ফেলছে, বুঝছেন। এখন তার হচ্ছে না, কি যেন বলে, মন ভালো নেই, মানে এটা তাকে ডিপ্লয় করতে হবে। তখন সে আসছে আমাদের কাছে যে হ্যাঁ এটা আমাকে ডিপ্লয় করে দাও। ওই ক্লায়েন্টের কাজ পাইতাম না, কিন্তু হচ্ছে গিয়ে ঠিকই পাইলাম এই এআই এর বদৌলতে। তো এআই কাজ কমাচ্ছে না, উল্টা বাড়াচ্ছে। আর নতুন নতুন ক্লায়েন্ট তৈরি করতেছে এই যেসব ক্লায়েন্টের কাজ হয়তো পাইতাম না। ওই ক্লায়েন্ট গ্রাফিক্সের কাজ করাইতো, আমার এক স্টুডেন্ট তাকে রেগুলার গ্রাফিক্সের কাজ করাইতো, ওয়েবসাইটের কাজ সে করতো না। এখন সে সব কিছু একটা ওয়েবসাইট এআই দিয়ে বানাবে, বানায় দেখা যায় বা অনেকখানি করে ফেলছে, সে মনে করছে অনেকখানি করে ফেলছে, আসলে সে শুধু ফ্রন্ট এন্ডের কাজটা করছে, বুঝছে। যাক, এখন সে ডিপ্লয় করতে চাচ্ছে, এই তখন সে আসছে আমাদের কাছে, আসছে পর আমরা হচ্ছে ঠিক আছে করে দেবো, সেটা $200 চার্জ করছি। কাজ চলতেছে, একটু দেখাই না হয় যেটা বললাম সেটা না একটু দেখাই। আমার এই যে ভিডিওতে আছে, আমি আবার ওই যে রেকর্ডিং করে ওটা ইয়াতে দিয়ে Yeah. দিচ্ছি। How's going, bro? এটা হচ্ছে আমার স্টুডেন্ট, Good. আর ওই যে ফর্সা Okay. লোকটা দেখছিলেন না, এটা How হচ্ছে How about ক্লায়েন্ট। you? Yeah, I'm How pretty do good. you help? এই অবশ্যই আমি খুঁজি Better? না ক্লায়েন্ট, My physical স্টুডেন্টের health condition is স্টুডেন্ট better গ্রাফিক্সের than কাজ বেশি before, ভালো পারে। but right now ও I'm গ্রাফিক্সের ক্লায়েন্ট fit. হচ্ছে ও। Thank you for asking. সে নিয়ে আসছে, Okay, let me সে হচ্ছে introduce গিয়ে my আমাকে senior developer. আমাকে On your left side, পুরো Mr. কনভারসেশনটাই আছে। Asif. He is my lead programmer. আচ্ছা, তো Uh, এখানে আমি দেখলাম তার কাজগুলো আগে দেখলাম, সে দেখেন পারলে দেখেন যে So সে this is কিন্তু the বুঝাইছে little যে app. পুরা ও আপনাদের যে লাভাবেল দেখাইছে না, ওই কিসে আরেকটা দেখাচ্ছে হচ্ছে যে জিমিনি দেখাইছে মনে হয়, তাই না? এই যে সে যে জিমিনি দিয়ে বানাইছে, দেখেন তার অ্যাপসটা পুরো জিমিনি Understand. দিয়ে বানাইছে, ক্লিক করলে এই যে Dashboard, কিন্তু যা dashboard দেখলাম শুধু responses, ফ্রন্ট এন্ডের কাজই করে। the invitation design that can be published and unpublished. This will have a link. You know, this will generate a link that people share so they can click on confirm and that data তো comes সুবিধা here. হচ্ছে এআই আসার কারণে সুবিধা হচ্ছে, নয়তো এই কাজটা তার কাছ দিয়ে বুঝতেও আমাদের অনেক পরিশ্রম করা লাগতো। যাই হোক, সে সুন্দর মতো বুঝাই দিছে এআই দিয়ে। এখন এটা রিয়েল লাইফে নিয়ে আসাটাই হচ্ছে আমার কাজ, যেটা করতে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। হ্যাঁ, অনেক কাজ এআই করে ফেলছে, কিন্তু অনেক কাজই বাকি আছে যেটা এআই পারে নাই, বা করতে গেলে তাকে একটা বড় অ্যামাউন্টের টাকা এর পিছনে দিতে হবে, ঠিক আছে। সেটা আমাকে দিয়ে কম খরচে করে নিচ্ছে। আচ্ছা, তো এরকম কাজ ভবিষ্যতে আপনাদেরও করতে হবে, সেইভাবেই প্রস্তুতি নিয়ে রাখেন। এআই সামনে একটা বড় চেঞ্জ করতেছে, কিন্তু এআই দিয়ে কাজ করার আগে আপনাদের অবশ্যই এআই যদি আগে ধরেন কাজটা শেখা হবে না। আমার এরকম স্টুডেন্ট আছে এআই দিয়ে সুন্দর মতো কাজ করে ফেলে, কিন্তু লাভ হয় না, ইরোর খাইলে বসে থাকে, কিচ্ছু হয় না। আমার কাছে নিয়ে আসে, আমি বলি যে না, আপনি তো এআই দিয়ে কাজ করেন, আপনি এবং আপনি ক্লায়েন্টকে কম দামে সার্ভিস দেন, এতে দেখা যায় আমাদের মার্কেট খারাপ হচ্ছে, একটু ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে দেন হচ্ছে কাজ করাই নেবেন, ঠিক আছে। এগুলো বলি কারণ হচ্ছে কিছু কিছু
এগুলাই না, কিছু কিছু খারাপ লোক আছে, দুষ্ট লোক আছে, কি করে মনে করেন একটা প্রোগ্রাম বানাই নিল, ওই প্রোগ্রামটাই সে বিভিন্ন ক্লায়েন্টের কাছে কম দামে সেল করে। একটা ই কমার্স ওয়েবসাইট বানায় নিল বা নিজে বানালো বা এআই দিয়ে তৈরি করলো, করার পরে ওই ই কমার্স ওয়েবসাইট ছোটো ছোটো দোকানে যায় বা বিভিন্ন বিজনেস ফ্যাক্টরির কাছে যায় যে আপনাদের লাগবে কিনা, কমের মধ্যে দিয়ে দিচ্ছি, মাত্র 500 টাকায় ওয়েবসাইট দিয়ে আমাদের মার্কেটটা খারাপ করে দিচ্ছে। তো এই ধরনের লোকদের এড়াই চড়াই ভালো। এবং যদি কখনো আসে আপনার কাছে এবং তখন যদি আপনি ডেভেলপার ভালো লেভেলের সফটওয়্যার ডেভেলপ বা ওয়েব ডেভেলপ যাই হোক বা ইঞ্জিনিয়ার হন, তখন আপনি ইগনোর করবেন। আপনি হচ্ছে ভালো অ্যামাউন্ট বা প্রাপ্য অ্যামাউন্ট না দিলে কাজ করবেন না, আসতে বাধ্য হবে। কারণ যারা সস্তায় কাজ করে তারা এক্সপার্ট হইতে পারে না, এবং হচ্ছে এআই দিয়ে ইউজ করে কাজ করে এক্সপার্ট হইতে পারে না। এক্সপার্ট লাগে, আসতে হবেই আপনার কাছে। ওকে, এনিওয়েজ, তো আমরা আমাদের টপিকে ফেরত আসি। HTML থাকবে আমাদের, CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, CSS এর মধ্যে টেলউইন বোরেস্টার থাকবে, CSS এর অনেকগুলো টপিক থাকবে। হ্যাঁ, CSS এর প্রচুর টপিক আছে, ওইটা হচ্ছে আমি উপর দিয়ে বলতেছি, ভেতরে অনেক টপিক আছে। যেমন HTML এর ভেতরে কিন্তু টেবিল আছে, HTML টেবিল একটা টপিক, HTML ফর্ম একটা টপিক, HTML ট্যাগ কীভাবে লিখে, HTML এর লিস্ট কীভাবে দেখায়, URLI, বিভিন্ন টপিক আছে। যাই হোক, এগুলো হচ্ছে আমার মেইন টপিক, এইটার উপরেই আমরা শিখবো ইনশাল্লাহ। আর আমরা কিসের উপর শিখবো? আমরা হচ্ছে আমি VS কোড ইউজ করি, আশা করি হচ্ছে গিয়ে আপনাদের যে টিচার সেও ইউজ করবে। আচ্ছা আচ্ছা, আসাদ স্যারও পাইথনের জন্য VS কোড ইউজ করতেছে। আচ্ছা, VS কোড করাচ্ছে অথবা অনলাইন কম্পাইল করছে। তাহলে আপনি এখানে হচ্ছে VS কোডটা লাগবে, VS কোড ইনস্টল করা শেখানো লাগবে, পারার কথা। আমি দেখি না ইনস্টল করা বলতে এখানে তো পিসিতে আছে। হ্যাঁ, বাসায় কিভাবে ইনস্টল করা লাগবে এটা পারবো, ইয়াতে আছে ইনস্টল VS কোড। ফ্রিল্যান্সার হায়ার করা যায় কিনা? VS কোডের প্রবলেম হলে ও কাজ করে দিবে। I will teach fix your configure and install Visual Studio Code। ওরে বাবা, এইটার উপরও কাজ করেছে। কেউ বসে নেই। আচ্ছা, এনিওয়ে, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে বলবেন হচ্ছে ডাউনলোড VS কোড। লিখে দিলাম। আচ্ছা, এখানে একটা কনফ্লিক্টে পড়েন না। VS কোড একটা জিনিস, ভিজুয়াল স্টুডিও কোড ফুল নামটাকে ভিজুয়াল স্টুডিও কোড। আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। দুটো কিন্তু একই কোম্পানির সফটওয়্যার, হ্যাঁ, মাইক্রোসফটের। তাহলে ভিজুয়াল স্টুডিও একটা সফটওয়্যার, ভিজুয়াল স্টুডিও কোড একটা সফটওয়্যার। আমরা ইউজ করবো কোনটা? ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, তফাৎটা কি একটু নলেজ রাখা ভালো। হ্যাঁ, তফাৎটা আকাশ পাতাল তফাৎ। কি? ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে টেক্সট এডিটর। এই ধরনের জিনিসকে কি বলে? টেক্সট এডিটর। টেক্সট এডিটর দিয়ে আমরা কি করি? টেক্সট এডিট করি। আর শুধু ভিজুয়াল স্টুডিও, সেটাকে বলে IDE। IDE ফুল ফর্ম কি জানেন? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, এটার ইয়াটা বলি। IDE মানে হচ্ছে আপনি একটা পার্টিকুলার সফটওয়্যার শিখতেছেন, যেমন C++, উইন্ডোজকে বললেন রান করো, আর ছু করে রান করে ফেলবে। আপনি শিখতেছেন জাভা, উইন্ডোজকে বলে জাভা রান করো, উইন্ডোজ রান করে ফেলবে না। এনভায়রনমেন্ট লাগে বা পরিবেশ লাগে।
বা ওই সফটওয়্যারটা রান করার যাবতীয় জিনিসপত্র বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করার জন্য মনে করেন আরেকটা সফটওয়্যার ইনস্টল করা লাগে, সোজা বাংলায় বুঝালে। তো এই আইডিই যেটা সেটাই লাগে না, সেটা বড় জিনিস। মনে করেন আপনি C++ শিখবেন, তো C++ রান করার জন্য যাবতীয় এনভায়রনমেন্ট ওইটার মধ্যে ভরে দেওয়া আছে। ভিএস, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিওতে। তাহলে সুবিধা হচ্ছে আমার আলাদা করে C++-এর জন্য অন্য কিছু ইনস্টল করা লাগতেছে না, আমি ভিজুয়াল স্টুডিওর মধ্যে এটা পেয়ে যাচ্ছি। বা আমার জাভা আমার শেখার জন্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড করার পর যে রান করব, যে আউটপুটটা দেখব, ওই রান করার জন্য কোডটা এক্সিকিউট করার জন্য আলাদা কিছু লাগছে না, আলাদা কোনো সফটওয়্যার বা এনভায়রনমেন্ট আমার ইনস্টল করা লাগতেছে না। ওই পার্টিকুলার জিনিসটা আমার এই আইডিই এটার ভেতরেই থাকে। তাহলে আইডিইটা বুঝছেন কি, ওটা হচ্ছে বড় জিনিস, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রান করার যাবতীয় আলাদা মেকানিজম নিয়েই ও তৈরি। আর ভিএস কোড হচ্ছে না, ওই প্রোগ্রামিং কোড করতে ও শুধু আপনাকে হেল্প করবে, কোডটা লিখতে হেল্প করবে, রান করবো কি আমি বাইরে। যেমন আপনি ভিএস কোড দিয়ে যদি পাইথন রান করেন তাহলে আলাদা হয়তো এক্সটেনশন আছে ভিএস কোডের মধ্যে, কিন্তু হচ্ছে পাইথন রান করার জন্য উইন্ডোজে মনে হয় পাইথন ইনস্টল করা লাগে, তাই না? আচ্ছা, আবার পাইথন বাদ দেন, বড় লেভেলের আপনার ল্যাঙ্গুয়েজ ওই তো যে বললাম, তো C# আছে, C++ আছে, জাভা আছে, এগুলা কিন্তু আপনি ভিজুয়াল স্টুডিওতে যদি রান করেন তাহলে উইন্ডোজের জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, ভিজুয়াল স্টুডিওতে আপনি সেটার কাজটা করে নিতে পারবেন। কিন্তু প্রবলেম কি, এটা তাহলে একটু বড় লেভেলের জিনিস, এগুলো পিসি যদি একটু পুরাতন আমলের হয় তাহলে এই সফটওয়্যার রান করতেই 12টা বাজে যাবে পিসির, হ্যাঁ, দেখবেন গরম হয়ে হ্যাং হয়ে গেছে। এর জন্য আমরা ভিএস কোড ইউজ করব। আচ্ছা, যেহেতু নলেজ দিচ্ছি আরও কিছু নলেজ দিয়ে দিই। এই ভিএস কোড না আমি মনে হয় 18 বা 19-এ শুরু করছি। এর আগে বলি কী কী করছি। প্রথম কোডিং মনে হয় 11-12 দিয়ে শুরু করছিলাম, হ্যাঁ। তখন হচ্ছে কি আমি অ্যাডোবি ড্রিমওয়েভার ইউজ করতাম। প্রবলেম হচ্ছে এই সফটওয়্যার আস্তে আস্তে আপডেট আসলো, কিন্তু আমার পিসির তো আর আপডেট আসে নাই, পিসি ব্যাকডেটেড হয়ে গেল। পরে দেখা যায় আমার পিসিতে এই জিনিসটা রান করতে ঝামেলা হচ্ছে। আর অ্যাডোবি সফটওয়্যারগুলো ফ্রি না, ক্র্যাক ভার্সন ইউজ করা লাগতো, বিরক্তিকর। তো এরপর ফ্রি একটা সফটওয়্যার পাইলাম, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আর এটা কিন্তু শুধু নোটপ্যাড না, আমি যে নোটপ্যাডে কোড করতেছি সেটা না, নোটপ্যাড প্লাস প্লাস। এটা খুবই হালকা একটা সফটওয়্যার, মানে ওই যে উইন্ডোজে আপনার ওই যে উইন্ডোজ 98 যে পিসিতে রান হইতো সেই পিসিতেও এই সফটওয়্যার রান হয়ে যাবে, এত হালকা সফটওয়্যার। কিন্তু সমস্যা হচ্ছে হালকা যেহেতু সুবিধাটাও হালকা। এরপরে আরেকটা সফটওয়্যার ইউজ করলাম ব্র্যাকেটস। এটা আমাকে ফ্রন্ট এন্ডে খুব হেল্প করতো, মারাত্মক শর্টকাট সাজেশন দিত, কিন্তু ব্যাক এন্ডে ভালো হেল্প করতো না। এরপর একটা বস লেভেলের সফটওয়্যার পাইছিলাম, এখনও অনেকে ইউজ করে এই সফটওয়্যারটা, এটা হচ্ছে সাবলাইম টেক্সট। ভার্সন 3-তে ছিলাম, সাবলাইম টেক্সট 3 মারাত্মক লেভেল একটা সফটওয়্যার। এটা ফ্রন্ট এন্ডেও হেল্প করবে, ব্যাক এন্ডেও হেল্প করবে। আমি হয়তো সাবলাইম টেক্সট 3-তেই থেকে যেতাম যদি ভিএস কোডটা না আসতো। ভিএস কোডে অনেক ওয়েতে এটাকে কাস্টমাইজ করা যায়, অনেক প্রয়োজনীয় এক্সটেনশন ইনস্টল করা যায়। আপনি পাইথন ডেভেলপার, আপনি ভিএস কোড ইউজ করতে পারেন। আপনি পিএইচপি ডেভেলপার, তাও আপনি ভিএস কোড ইউজ করতে পারেন। আপনার জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, তাও ভিএস কোডের এক্সটেনশন দিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করে ভিএস কোডটা ইনস্টল করতে পারেন। এমনকি আপনি হচ্ছে গিয়ে এআই দিয়ে কোড ডেভেলপমেন্ট করেন, তাও আপনি ভিএস কোডের ভিতরে এআই অ্যাক্টিভ করে নিজের মতো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। আচ্ছা, তো এই ভিএস কোডটা ইনস্টল করবো কিভাবে? এই যে ডাউনলোড ভিএস কোড একটা অপশন পেয়েছে, তাই না? এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে উইন্ডোজ আছে, ডাউনলোড ফর উইন্ডোজ, এই উইন্ডোজে ক্লিক করলে আমার এটা আসবে। আপনি যদি একটু হ্যাকার টাইপের লোক হন অথবা হচ্ছে গরিব লোক হন তাহলে এটা ইউজ করবেন। লিনাক্স কারা ইউজ করে? 2 লেভেলের লোক ইউজ করে। এক হচ্ছে যাদের পিসিতে উইন্ডোজ রান করতে অনেক কষ্ট হয়,
পুরাতন আমলের পিসি, তারা লিনাক্স ইউজ করে। কোনটা? আমার ইয়াটা দেখা যাচ্ছে, এইটা এটা হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে লিনাক্স। লিনাক্সটা হচ্ছে হ্যাকার যারা, লিনাক্স। এটা হচ্ছে যারা হ্যাকার ওরা ইউজ করে লিনাক্স। আর আরেক হচ্ছে উইন্ডোজ রান করে হয় না যে পিসিটা একটু পুরাতন আমলের সস্তা পিসি, উইন্ডোজ তো এখন 10ও ব্যাকডেটেড হয়ে গেছে মনে হয়, তাই না? 7 তো আগেই ছেড়ে দিছে, 10ও ব্যাকডেটেড হয়ে গেছে, এখন 11 চলতেছে, সামনে তো আরও আসবে। কিন্তু এই উইন্ডোজ একটু পুরাতন পিসি হলেই রান হয় না, তারা দেখা যায় লিনাক্স ইউজ করে। আর ম্যাকবুক তো জানি বড় লোক যারা তারা ইউজ করে। যাই হোক, আপনার হচ্ছে গিয়ে এই তিনটা অপারেটিং সিস্টেমের জন্য আপনার তিনটা সফটওয়্যার, আমরা হচ্ছে গিয়ে উইন্ডোজ ইউজ করবো, তাই না? আমরা মধ্যবিত্ত, আমরা এটা ইউজ করি। তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে ডাউনলোডে চলে যাবে, চলে যাক, সমস্যা নেই, ডি ড্রাইভেও আসতে পারি। সেভ দিলাম, এই যে উইন্ডোজটা চলে আসলো। তাহলে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, সফটওয়্যারটা ক্লিক করলাম, এই যে আই ডু অ্যাকসেপ্ট এগুলো আছে, আচ্ছা আই অ্যাকসেপ্ট এটা দিয়ে দিলাম। আই ডু নট অ্যাকসেপ্ট দিলে আপনার অ্যাকসেপ্ট করছে না, তাহলে তো ইনস্টল হবে না। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে কি বলছে, সময় থাকলে পড়ে নিয়েন, সময় না থাকলে না পড়ে নেক্সট দিয়েন। খেয়াল রাখেন এখানে আবার যদি লিখে থাকে যে আজকে থেকে আপনার সকল জমি এই কোম্পানির হয়ে যাবে, সকল সম্পত্তি, না এরকম কিছু লিখবে না, সমস্যা নেই, তাহলে নেক্সট দিয়ে দেবেন, কারণ মাইক্রোসফটের জিনিস তো উল্টাপাল্টা কিছু লিখবে না। যাই হোক, এইখানে হচ্ছে গিয়ে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন, এই দুইটা টিক চিহ্ন থাকে না, যখন আপনি বাসায় ইনস্টল করতে যাবেন তখন দেখবেন যে এই দুইটা টিক চিহ্ন থাকে না। হ্যাঁ, তো আপনি এই দুইটা টিক চিহ্ন দিয়ে নিন, ঠিক আছে? এটা লাগবে, চাইলে উপরেরটাও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। উপরেরটা হচ্ছে ডেস্কটপ আইকন ক্রিয়েট করে, কিন্তু এটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে ওইখানে আইকনটা নিয়ে আসে। এই দুইটা একটু মাস্ট দিয়ে দেবেন, ওটা আমাদের লাগবে, খুব ইউজ করা হয়। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড একটা অপশন চলে আসে, এটা এই দুইটা না দিলে আসবে না। বাকিটা চোখ বন্ধ করে ইনস্টল করে দিন, কারণ পড়তে গেলে উল্টা বিপদ হয়, পড়তে যায় না, চোখ বন্ধ করে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে দিন। আমার তো ইনস্টল করাই আছে, ইনস্টল করার দূরে থাকে, আচ্ছা না ও ওপেন করা আছে ভাবছিলাম। যাই হোক, এটা বাসায় ইনস্টল করে নিন। বাকিটা হচ্ছে গিয়ে কোডিং কিভাবে করবেন ওটা হচ্ছে মোর্শেদ সারি দেখা, সমস্যা নেই। আপাতত এটা প্রস্তুত থাকেন যে হ্যাঁ আমরা এইগুলা শিখবো, আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করব। আর কি কি শিখতে যাচ্ছে একটা ধারণা দিলাম, আর আরেকটা ধারণা দিই, অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা কি, অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডটাই বুঝায়। কিছু ওয়ার্ড চিনি, হ্যাঁ, যেগুলো রিয়েল লাইফে খুব কাজে লাগবে। আইটি ফার্মে গেলে বিগিনার লেভেল হলে এই টাইপের কোশ্চেনগুলো করতে পারে, যেমন HTTPT, হ্যাঁ, আবার এরকম বলতে পারে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে এক ধরনের তথ্য শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত, এবং ওই ওয়েব পেজগুলো এক ধরনের ডকুমেন্ট, এই ধরনের ডকুমেন্টকে বলা হয় হাইপারটেক্সট ডকুমেন্ট, যা আমরা ইন্টারনেটের থ্রুতে সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে অ্যাক্সেস করে থাকি। এখন অনেক ভয়ঙ্কর জিনিস বলে ফেললাম, আমি লাইন বাই লাইন পার্ট বাই পার্ট বুঝাই। হ্যাঁ, একটা ওয়েবসাইট বললাম যে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত, যেমন একটা ওয়েবসাইটে ঢুকলে হোম পেজ থাকতে পারে, অ্যাবাউট পেজ থাকতে পারে, গ্যালারি পেজ থাকতে পারে, ই কমার্স ওয়েবসাইট হলে শপ পেজ থাকতে পারে, প্রোডাক্ট পেজ থাকতে পারে, তাই না? ফেসবুকে যেরকম আছে কি প্রোফাইল পেজ, ওয়াল আছে একটা ফেসবুক ওয়াল, এরকম বিভিন্ন পেজ থাকতে পারে, তাই না? তো এই পেজগুলো, অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত। এই পেজগুলো কি এক ধরনের ডকুমেন্ট বলা হয়, এই ধরনের ডকুমেন্টকে বলা হয় হাইপারটেক্সট ডকুমেন্ট। এখন কথা হচ্ছে
আমাদের মাইক্রোসফট ওয়ার্ডও কিন্তু এক ধরনের ডকুমেন্ট, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড হাইপারটেক্সট ডকুমেন্ট না। তাহলে ওয়েব পেজকে বলতেছি হাইপারটেক্সট ডকুমেন্ট। হাইপারটেক্সট ডকুমেন্ট কোনগুলো আবার? যেই ডকুমেন্টগুলো ব্রাউজার পড়তে পারে। কে পড়তে পারে? ব্রাউজার। কতগুলো ব্রাউজারের নাম বলতে পারেন? গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি আছে, অপেরা আছে, ইন্টারনেট এজ, হ্যাঁ, এগুলো কি এক একটা ব্রাউজার। তো ব্রাউজার যেই ধরনের ডকুমেন্ট, আমরা যেই ডকুমেন্টগুলো ব্রাউজার দিয়ে পড়ে থাকি, সেই ধরনের ডকুমেন্টগুলোকে হাইপারটেক্সট ডকুমেন্ট বলে। আর এই হাইপারটেক্সট ডকুমেন্টই হচ্ছে ওয়েব পেজ। অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এবারে এই ধরনের কোয়েশ্চেন করতে পারে যে ক্লায়েন্ট সাইট কি আবার সার্ভার সাইট কি? হ্যাঁ, ক্লায়েন্ট সাইট অথবা সার্ভার সাইট, এমন কিছু কি? হ্যাঁ, তো ক্লায়েন্ট সাইড হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের কাজটাই ক্লায়েন্ট সাইড, ব্যাক এন্ডের কাজ হচ্ছে সার্ভার সাইড। আর আরেকটা সহজ উদাহরণ হচ্ছে আমরা যে পিসিগুলো ইউজ করি, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের পিসি। হ্যাঁ, ইউজার যেখানে আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, আর কোম্পানির সার্ভারটা যেখানে আছে সেটা হচ্ছে সার্ভার সাইড। হ্যাঁ, ব্রাউজার, ইউজার পিসি এগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইডের অংশ। আর হচ্ছে আমার সার্ভারটা যেখানে আছে, যেমন হচ্ছে হোস্টিং সার্ভার থাকতে পারে, পিপিএস সার্ভার থাকতে পারে, অথবা হচ্ছে গিয়ে যে আমার এই হাইপারটেক্সট ডকুমেন্টগুলোতে একটা ডকুমেন্ট বা ফাইল, সেটা তো কোনো না কোনো জায়গায় আছে, যে জায়গাটা আছে সেটা হচ্ছে সার্ভার। এইবার এইচটিটিপি এটার ফুল ফর্ম কি বলতে পারে বলেন তো? হাইপারটেক্সট প্রোটোকল না? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল বানান কি? আচ্ছা, হাইপারটেক্সট কি মনে আছে? একটু আগে বলছিলাম হাইপারটেক্সট হচ্ছে, হাইপারটেক্সট ডকুমেন্ট হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেটা ব্রাউজার রিড করতে পারে। হাইপারটেক্সট হচ্ছে সেই টেক্সটগুলো যেটা ব্রাউজারে রান হচ্ছে, তাই না? ওই যে রাইট বাটন ক্লিক করে আমরা যে কোডগুলো পাইছি না, পেয়েছি, ওগুলো হচ্ছে হাইপারটেক্সট। ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয় কোথা থেকে জানেন? সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে। ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট যায়, সার্ভার সাইড সবসময় সেই রিকোয়েস্টের রেসপন্স করে। কখনো সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট যায় না এইচটিটিপির স্টাইলে। আপনি যদি এইচটিটিপির নিয়ম ফলো করেন তাহলে কখনো ক্লায়েন্ট সাইড, সরি, সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট যাবে না, অলওয়েজ ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট যাবে। ক্লায়েন্ট সাইড তো আমরা চিনছি যে আমাদের পিসিগুলা। আমি যদি একটু দেখাই জিনিসগুলো কিভাবে কাজ করে, এইটা হচ্ছে মনে করেন ক্লায়েন্ট সাইড বা আমাদের পিসি। এখান থেকে একটা রিকোয়েস্ট যায়, রিকোয়েস্টের জাস্ট একটা মাঝখানে ভায়া থাকে, যেটাকে বলি আমরা হচ্ছে আইএসপি। তার কোনো কাজ নেই, সে হচ্ছে রিকোয়েস্টটাকে নিয়ে ফরওয়ার্ড করে সার্ভারে নিয়ে যায়। হ্যাঁ, সার্ভার কাছে ও জানে আপনি কোন রিকোয়েস্ট দিচ্ছেন, সেই রিকোয়েস্ট আপনি হয়তো ফেসবুকে ঢুকতে চাচ্ছেন। আইএসপি ফুল ফর্ম কি জানেন? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। হতে পারে আমাদের ব্রডব্যান্ড লাইন যারা দিচ্ছে, হতে পারে গ্রামীণ ফোন, বাংলালিংক, যে কোম্পানিগুলো মোবাইল ইন্টারনেট হতে পারে। ও জানে যে আমি যে ফেসবুকে ঢুকতে চাচ্ছি, ফেসবুকের সার্ভারটা, কম্পিউটারটা কোথায় আছে। তো ও সেই কম্পিউটারের কাছে কি করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কম্পিউটার কি করে, আচ্ছা তুমি আমার কাছে জানতে চাচ্ছ, ঠিক আছে আমি তোমাকে এই অ্যান্সারটা দিলাম। আইএসপি কি করে, জাস্ট ওই রিকোয়েস্টটা নিয়ে এসে ক্লায়েন্ট সাইডের কাছে নিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে কি আপনার সার্ভার। তাহলে এই যে আমার সার্ভারটা রেসপন্স করছে আইএসপির কাছে, আইএসপি আবার ক্লায়েন্ট সাইডে নিয়ে আসছে, ক্লায়েন্ট সাইডে আবার রিকোয়েস্ট দিচ্ছে, আইএসপিটা সার্ভার সাইডে নিয়ে যাচ্ছে। আমি বলছি এটা হচ্ছে কি ওয়ান ওয়ে, মানে এখান থেকে এখানে যাচ্ছে। এখানে দিতে পারবো, একটু ডিজাইন করতে পারি কিনা, এখান থেকে এখানে যাচ্ছে, আর নিচে
এটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা একদিকে যাচ্ছে, এটা আরেকদিকে আসতেছে রিকোয়েস্টটা। এই যে নিয়ম, আরো নিয়ম আছে, এই নিয়মের সমষ্টি হচ্ছে আপনার এইচটিটিপি, মানে হাইপার টেক্সট ট্রান্সফার। আমি তো একটা নিয়ম বলেই দিলাম। প্রোটোকল মানে কি জানেন? মানে নিয়মের সমষ্টি বলতে পারেন, একেবারে ওই নিয়মই ফলো করতে হবে, অন্য কোনো নিয়ম হতে পারে না। আমরা যে এসি রিমোট ইউজ করি, প্রজেক্টর রিমোট ইউজ করি, টিভি রিমোট ইউজ করি, ওরাও কিন্তু একটা প্রোটোকল ফলো করে। এমনকি রিয়েল লাইফেও প্রোটোকল আছে। কয়েকদিন আগে পড়তেছিলাম যে এক ইন্ডিয়ান অভিনেতা রাষ্ট্রপতির কাছ থেকে পদক আনতে যাচ্ছে, সে প্রোটোকল ব্রেক করছে। কি প্রোটোকল ছিল? তাকে নিয়ম বলে দিয়েছিল যে আপনি স্টেজে উঠবেন, ইয়েতে রাষ্ট্রপতির সাথে হয়তো হ্যান্ডশেক করবেন নাকি হ্যাঁ বা সালাম দিবেন, তারপর হচ্ছে গিয়ে পুরস্কারটা নেবেন, ক্যামেরাম্যানের দিয়ে তাকে ছবি তুলবেন, চলে আসবেন। সে মনে হয় মাঝখানে অতিরিক্ত কিছু একটা করছিল, হ্যান্ডশেক করছিল বা পা ধরেছিলাম। এইটা হচ্ছে প্রোটোকল ব্রেক করা। এই ধরনের প্রোটোকল ব্রেক করা কিন্তু খুবই সিরিয়াস জিনিস। কম্পিউটার হলে তো কাজই করতো না। রিয়েল লাইফেও জীবিত ফেরত আসছে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোটোকল এত স্ট্রিক্ট থাকে যে গুলি করে দিতে হয়, প্রোটোকল ব্রেক করছে, ঠিক আছে। যাই হোক, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এইটা হচ্ছে প্রোটোকল, যে আপনাকে একটা নিয়ম ফলো করে দিছে, নিয়ম বেঁধে দিয়েছে আপনাকে, সেই নিয়মেই কাজ করতে হবে। নিয়মের বরখলাপ হলে কাজ ওই মুহূর্তে বন্ধ, শেষ, ঠিক আছে। তো এখানে প্রোটোকলটা কি? এই যে হাইপার টেক্সট স্ট্রিং ট্রান্সফার হয় কোথা থেকে? ক্লায়েন্ট থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট যায়, সার্ভার সাইড ডাটাটা ট্রান্সফার করে ক্লায়েন্ট সাইডে, এই যে ট্রান্সফার হবে, এই নিয়মগুলোর সমষ্টি হচ্ছে প্রোটোকল। অলরেডি প্রোটোকলের একটা নিয়ম আমি বলে দিছি, রিকোয়েস্টটা অলওয়েজ ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যাবে, সার্ভার শুধু রেসপন্স করবে। এখন সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট পাঠানো লাগে না? লাগে। তখন একটু একটু আমাকে এইচটিটিপি থেকে বের হয়ে আসতে হবে। এটা বেশ অ্যাডভান্স লেভেলের টপিক, ভবিষ্যতে কাজ করে না, এখন আইডিয়া নিয়ে রাখেন। আপনি যদি মনে করেন গেম বানান, পাবজি টাইপের গেম, ওখানে কিন্তু সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট মাস্ট আসা লাগে। পাবজি টাইপের গেমে কী হয়? আপনি প্লেয়ার হিসেবে নামছেন, মানুষকে গুলি করে মারতেছে, মানুষ আপনাকে গুলি করে মারতেছে, একেবারে লাইভ চলতেছে সব কিছু, তাই না? তো ওইখানে তো সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট আসা লাগে। আপনাকে কেউ গুলি করে মারলো, আপনি টের পাবেন কীভাবে? সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে যদি রিকোয়েস্ট না আসা লাগে। হ্যাঁ, দেন হচ্ছে কি আপনি লাইভ টেলিকাস্ট যেগুলো হয়, লাইভ টিভি, লাইভ চ্যাটিং সিস্টেম, ওইখানে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট আসা লাগে। তখন এইচটিটিপির মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না। তখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি। ওয়েব সকেট নামটা যখন পরে বলেছে, এত নাম ভুলে যে ওয়েব সকেট আছে। ওয়েব সকেট ছাড়া হচ্ছে গিয়ে ওয়েব সকেট একটা টেকনোলজি। হ্যাঁ, এইটা কী কাজে ইউজ হয়? এটা ইউজ হয় হচ্ছে গিয়ে আপনার ওই যে এইচটিটিপির পরিবর্তে, ওয়েব সকেট এইচটিটিপির পরিবর্তে কখন ওয়েব সকেট ইউজ করব? যখন হচ্ছে আমি সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্ট সাইড দুই সাইডেই লাইভ কমিউনিকেশন করব, তখন ওয়েব সকেটটা ইউজ করব। এবং ওয়েব সকেটেরও আবার ফ্রেমওয়ার্ক আছে, ওয়েব সকেট নিয়ে কাজ করা, socket.io এই নামে হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক আছে। আচ্ছা, তাহলে আপনাকে আরেকটা যে জিনিস জিজ্ঞেস করতে পারে, HTTPS এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। সিকিউরড মানে হচ্ছে গিয়ে এটা সিকিউরড, এটা যদি না থাকে বিপদ হয়। কি বিপদ হয়?
কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে উপরে লেখা থাকে নট সিকিউর, কারণ ক্লায়েন্ট ভয় পেয়ে যায়। আম, মনে করেন আমি দীপ্তির ওয়েবসাইটে যাই, হ্যাঁ, dipti.com.bill আছে দীপ্তির ওয়েবসাইট। এখন দীপ্তির ওয়েবসাইটের উপরে নট সিকিউর লেখা আছে নাই, ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে। কিন্তু আমি যদি কোড কপি করি, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করি, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে এদের নামের ভিতরে কিন্তু এস আছে। এই এসটা না থাকলে কিন্তু আমাকে নট সিকিউর এরকম কিছু দেখিয়ে দিবে। যদি আমি এসটাকে এখানে উঠিয়ে দিই, সমস্যা আছে না, ও আমাকে আবার রিডিরেক্ট করে এটার মধ্যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে সমস্যা নেই। তাহলে হচ্ছে গিয়ে যদি না থাকে তাহলে এইখানে লেখা থাকতো নট সিকিউর। আবার কি বলে, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটেই ঢুকতে দেয় না, বলে হচ্ছে গিয়ে আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন সেটা কি খুবই বিপজ্জনক, নিজের রিস্কে ঢুকেন, এরকম একটা লাল বাতি দিয়ে সিগন্যাল দিয়ে দেয় মাঝে মধ্যে। তখন কি ইউজাররা ঢুকতে চায় না, ভয় পায়, ভাবে যে ভাইরাস আছে বুঝি। অ্যাকচুয়ালি কিছু না, নামের মধ্যে এই এসটা নাই। তা এই এসটা কিভাবে পাবেন? এই এসটা হচ্ছে যখন আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানাতে, এটাকে বলে ডোমিন কিনবেন, তখন হচ্ছে গিয়ে ওই যে কোম্পানি আপনার কাছে ডোমিনটা সেল করছে ওরাই বড় অফার করবে যে তুমি কি নামের সাথে এস রাখতে চাও কিনা। এটাকে বলে এসএসএল সার্টিফিকেট। হ্যাঁ, এসএসএল সার্টিফিকেট থাকা মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর, এরকম একটা সার্টিফিকেট আপনার কাছে থাকলে কি হবে, আপনার এইচটিটিপি বইও যদি আপনার ওয়েবসাইটে আসে তখন এইচটিটিপি এর জায়গায় এইচটিটিপি এস চলে আসবে। লাভ কি, তখন নট সিকিউর এরকম কোনো মেসেজ দেখাবে না, আপনি সার্টিফাইড যে আপনার ওয়েবসাইটটা সিকিউর। এবং এটা হচ্ছে কি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সফার করে ইনক্রিপ্টেড করে পাঠায়। ইনক্রিপ্টেড ডাটা বুঝছেন? সিকিউরিটির সাথে। হ্যাঁ, কনভার্ট করে পাঠায় দেয়। মনে করেন আপনি কাউকে চিঠি লিখলেন, চিঠিটা খুবই গোপনীয়, কনফিডেন্সিয়াল, কিন্তু আপনি যদি বাংলায় লিখেন, যে ভায়াতে পাঠালেন বা যেখান মাধ্যমে পাঠালেন সে যদি খুলে পড়ে বুঝতে পারবেন। আপনি কি করলেন, নতুন একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলেন, নিজের মতো করে লিখলেন যাতে অন্য কেউ বুঝতে না পারে। বুঝবে কে? যাকে পাঠাচ্ছেন শুধু সে বুঝবে, আর আপনি বুঝলেন কি লেখেন। এই কাজটা করা হচ্ছে সিকিউর, মানে ইনক্রিপ্টেড করে দেয়, কনভার্ট করে দেয়, যাতে সাধারণ মানুষ দেখে না বোঝে বা হ্যাকাররা যাতে সহজে না বুঝতে পারে। তো এইটা হচ্ছে এইচটিটিপিএস এর বৈশিষ্ট্য। তো এটা এসএসএল সার্টিফিকেট কিনতে টাকা লাগে, আবার কোনো কোনো কোম্পানি ফ্রি দিয়ে দেয়, ফ্রি এসএসএল। এটা কেনার সময় দেখবেন ডোমিন হোস্টিং, দুইটা শব্দ বললাম, একটা হচ্ছে ডোমিন আর একটা হচ্ছে হোস্টিং, একসাথেই কেনা হয়। ডোমিন হচ্ছে ওয়েবসাইটের নাম, হোস্টিং হচ্ছে যেই সার্ভারে ওয়েবসাইটটা রাখবেন সেটা হচ্ছে হোস্টিং। তো বিভিন্ন কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানি আছে। বাংলাদেশি কোম্পানি হলে আপনি বিকাশ, নগদ এগুলো দিয়ে কিনতে পারবেন। বিদেশি কোম্পানি হলে আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে, কারণ ডলারে পেমেন্ট করতে হবে, বা ডেবিট কার্ড হলেও হবে কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে। তো যদি বলেন কোনটা কিনবো, প্রেফার করবো বিদেশি কোম্পানিটাই, যাতে কিনবেন। কেউ আসে নাই? ওদের না, আর কেউ আসেনি। আচ্ছা, একজন আপু ফিডব্যাক দেন তো। অ্যাটেন্ডেন্সকে ওনারটা দিয়ে দিব না, উনি তো আসছে। অনলাইনে আছে। অনলাইনে 4-5 জন আছে। অনলাইনে আসছে, তাহলে আপনি স্যার লিংকটা দিয়ে দেন। লিংক আমি ওনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করছিলাম আমি। ওনাদের গ্রুপে তো আমি নাই। হাই নাই, না, আপনি এটা স্ক্যান করেন, একটা লিংক আসবে, আপনার স্ক্যানার তো আছে স্যার। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবেন, তাহলে অনলাইনে যারা আছে ওরা পাবে। সেটাই বললাম, আমি ওনার হোয়াটসঅ্যাপে নাই। ও আপনি আমাকে মোর্শিদ ফোন ধরে নেই আর? না স্যার, কি যেন হয়েছে নাকি সমস্যা, কিছুই জানতে পারি নাই। আমাদের কোর্সের নাম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না ওনাদের একটু দিয়ে নিই ম্যাডাম। আপনার নাম তো ভুলে গেছি, শবনম শিশির। আচ্ছা, সুবর্ণা শিশির। সুবর্ণ। এটা পাইছি, এখন এটা আমি ফরওয়ার্ড করে কোথায় দেবো?
ওনার গ্রুপে নাই তাই না? না। এই যে এ আপুকে দিয়ে দেন, উনি ওনাদের গ্রুপে সাবমিট করবে। উনিও আমার সাথে নাই। শুধু নাম্বারটা বলেন আপনাকে। আচ্ছা, নাম্বারটা বলেন। স্যার আপনাকে একটা লিংক পাঠাবে, ওটা আপনাদের গ্রুপ। আচ্ছা, আমরা ছিলাম ডোমেইন হোস্টিং এ। আপনাদের একটা ফর্ম যাবে, হ্যাঁ, এটা রেগুলার যায়, প্রতিদিন যায়, প্রতিদিন ঢুকে আপনি ক্লাসে ফিল আপ করবেন এই ফর্মগুলা। আর পড়া লাগবে না বেশি, ফিল আপ করতে করতে বিরক্ত হয়ে যাবেন, বুঝছেন? সব ইয়েস ওকে, কমেন্ট থাকলে নো কমেন্ট দিয়ে সাবমিট করে দেন। হ্যাঁ, দিয়ে দিন। ইয়ে করেন। কারণ এটা প্রত্যেক দিনই আসবে, করতে করতে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, দীপ্তির এটা আছে। দীপ্তি ছাড়া দেখেন আমার ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমার ওয়েবসাইট হচ্ছে asif.com.pd। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে যায়, কিন্তু আমি সাজায় দিই না ভিডিও। সাজায় দিই না কেন? কারণ হচ্ছে এক একদিন এক একটা ভিডিও আপলোড করি, সেভাবে দিয়ে দিই। সাজায় দিলে হবে কি, বাইরের স্টুডেন্টরা ইয়া পেয়ে যাবে, পুরো কোর্স পাই গেলে তো মুশকিল। এর জন্য হচ্ছে কি জাস্ট ডে ওয়াইজ আমি ভিডিও আপলোড করি বা টপিক ওয়াইজ দিয়ে দিই, হ্যাঁ। তো এই চ্যানেলে যেতে পারেন মাঝে মধ্যে। আমিও এখানে যে HTML CSS এর ক্লাস নিই, বা ফুল স্ট্যাক নিই আর কি, মূলত PHP, লারাভেল আর হচ্ছে কি আপনার মানে স্ট্যাক যেটা, সেটা নিয়ে থাকি। ওইটা তো অফ এখন কোর্সটা। মানে স্ট্যাক 92 ব্যাচের জন্য তো off। 91-এ ছিল, 90-তে ছিল। আবার হচ্ছে গিয়ে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট আছে, ওইটাতে আছে। যেমন হচ্ছে অ্যাসেটের প্রজেক্ট আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার বাইটসের প্রজেক্ট আছে, সেখানে মানুষটাক ফ্রিতে চালায়, তো ওগুলাতে চলে। 92 কি মানুষটাক নেয় নেই? না, আমি ওইটার জন্যই প্রথমে আর কি চাইছিলাম, পরে ওরা নেয় নাই, পরে এটাতে আসছে। ভালো হয়েছে, পাইথন ভালো, পাইথন খারাপ না, পাইথন খুবই ভালো। ইয়া সুবর্ণা ম্যাডাম কি আসছেন? হুম হুম হুম। আচ্ছা, এই সুবর্ণা ম্যাডাম, আপনার মাইক নাই? মিউট কর। আচ্ছা, এখানে লিঙ্কটা পেস্ট করে দেন না। হ্যাঁ, অল মিউটেড না মিউট, লেটস পার্টিসিপেন্ট সেন্ড মেসেজ। আচ্ছা, আই হ্যাঁ, ওই যে একজন স্টুডেন্টের শব্দ হচ্ছিল, হ্যাঁ, তখন সবাইকে মিউট করে দিয়েছে। আমি বলে অ্যাড করতে পারবো না। মাইক অন করার চেষ্টা করেন তো। হ্যাঁ, যে মাইক অন হয়েছে, দেখছেন? জি স্যার, কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। আচ্ছা, অনলাইনে যারা আছেন, এই এক সুবর্ণা ম্যাডাম একটা ফর্ম দিবে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এই চ্যাটের মধ্যে থাকবে, অনলাইন চ্যাটে। সেই ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন তাড়াতাড়ি। ম্যাডাম, ফর্মটা আছে আপনার কাছে? যে ওয়ার্ডগুলো বলছিলাম, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেইন, যেমন হচ্ছে গিয়ে facebook.com, twitter.com, এগুলো হচ্ছে ডোমেইন। হোস্টিং হচ্ছে আমার যে ফাইলগুলো যে সার্ভারে রাখা আছে, সেটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, সার্ভার নিয়ে একটু বলি। সার্ভার আবার কি জিনিস? সার্ভার কিন্তু এক ধরনের কম্পিউটার, যেই কম্পিউটারের মূল উদ্দেশ্য হচ্ছে তার ইউজার পিসিকে কন্ট্রোল করা, অর্থাৎ ক্লায়েন্টকে কন্ট্রোল করা। ছোট সার্ভারের উদাহরণ দিই, যেটা আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি। মনে করেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানিতে কিছু সংখ্যক মার্কেটিং এমপ্লয়ি আছে আর কিছু সংখ্যক অ্যাকাউন্টিংয়ের এমপ্লয়ি আছে, হ্যাঁ। তো মার্কেটিংয়ের এমপ্লয়িরা খুবই গোপন স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটিং করে, এবং অ্যাকাউন্টিংয়ের যে এমপ্লয়িরা, তারা আপনার কোম্পানির লাভ লোকসান এগুলো দেখছে। আপনি চাচ্ছেন না আপনার যে মার্কেটিংয়ের লোকজন আছে তাদেরকে দেখাতে যে আপনি কত টাকা ইনকাম করেন, এবং অ্যাকাউন্টিং লোকদেরকেও আপনি বুঝাইতে চাচ্ছেন না যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কী, কিন্তু আপনি কিন্তু কম্পিউটার ল্যাব একটাই, বা কম্পিউটারগুলো একটাই, দেখা যায় শিফট চেঞ্জ করে করে আপনাদের এমপ্লয়িগুলো বসে, যেটা কল সেন্টারে প্রচুর হয়, বুঝছেন? কল সেন্টারে দেখা যায় একটা শিফট উঠে যায়, আরেকটা শিফটে এমপ্লয়িরা বসে। সেখানে কি হয়, স্টুডেন্ট যখন লগ ইন করে, বা যে এমপ্লয়িগুলো যখন লগ ইন করে, তার যে প্রয়োজনগুলো অ্যাপসগুলো, সেগুলো সার্ভার থেকে লোড হয়ে যায় তাদের কম্পিউটারে, আর যেগুলো তাদের অ্যাক্সেস নাই সেগুলো হবে না। তো এইটা যদি আপনি আপনার কোম্পানিতে সেট আপ করতে পারেন এরকম সার্ভার সিস্টেম, তাহলে কি হবে, ইউজার যখন লগ ইন করবে তখন সার্ভার চেক করবে কে
সে মার্কেটিংয়ের না সে অ্যাকাউন্টিংয়ের, তখন সার্ভার কী করবে, ওই ইউজার পিসির মার্কেটিংয়ের সফটওয়্যারগুলো বন্ধ করে দেবে, অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারটা চালু করে দেবে যদি সে অ্যাকাউন্টিংয়ের এমপ্লয়ি হয়। আবার যদি কেউ মার্কেটিং এমপ্লয়ি একই পিসিতে লগ ইন করে, সার্ভার চেক করলো কে লগ ইন করছে, আচ্ছা এ লগ ইন করছে, তাহলে তাকে আমি মার্কেটিংয়ের এমপ্লয়ি যেহেতু লগ ইন করছে, মার্কেটিংয়ের অ্যাক্সেসগুলো দিয়ে দিলাম, সফটওয়্যারগুলো দিয়ে দিলাম, সার্ভারের সব পার্টগুলো আমি এখানে অ্যাকাউন্টিংয়ের পার্টগুলো এখানে ক্লোজ করে রাখলাম। এইভাবে সার্ভার কী করতেছে, ছোট করে তার এই পিসিগুলা ক্লায়েন্টগুলোকে ইউজার পিসিগুলোকে কন্ট্রোল করতেছে, এইটাই হচ্ছে সার্ভার। তো ওয়েবসাইটেও কিন্তু সার্ভার থাকে, যে আমি তো ক্লায়েন্ট বা আমি ইউজার, আমি ঢুকলাম আমার কম্পিউটার থেকে, ফেসবুক বলেন আমি যেই ওয়েবসাইটে ঢুকি না কেন সে কিন্তু ইনডাইরেক্টলি আমাকে কন্ট্রোল করতেছে। কীভাবে, আমাকে কিন্তু প্রথমে ঢুকতে গেলেই ফেসবুকে লগ ইন নেম পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, আমি কিন্তু হুট করে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবো না, তাই না? বা আপনি যদি আমাকে ব্লক করে রাখেন, বা আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা ওই যে প্রাইভেট অনলি দিয়ে রাখেন, আমি কিন্তু আপনার প্রোফাইলে ঢুকে সব কিছু দেখতে পারবো না। কিন্তু আমার পিসি থেকে কিন্তু রিকোয়েস্ট যায় সার্ভারে যে হ্যাঁ আমি এখন এই প্রোফাইলে ঢুকতে চাচ্ছি, আমাকে এই তথ্যগুলো দাও। ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট করবো, সার্ভার সাইড কী করে, হ্যাঁ তুমি তো লগ ইন করাই নি, আমি তোমাকে এই তথ্যগুলো কেন দেবো, তুমি আগে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দাও। তারপর আমি তাকে সার্ভারে দিলাম হ্যাঁ এই হচ্ছে আমার ইউজার নেম, এই আমার পাসওয়ার্ড। ক্লায়েন্ট চেক করলো ঠিক আছে নাকি ভুল আছে, ভুল থাকলে রেসপন্স করলে হ্যাঁ তুমি ভুল করছো, ঠিক থাকলে বললো ঠিক আছে তুমি লগ ইন করছো, তো তুমি এই প্রোফাইল পেজে আসো, কিন্তু এই প্রোফাইল পেজটা তুমি দেখতে পারবা না, কারণ সে তোমার ফ্রেন্ড লিস্টে নাই এবং তার প্রোফাইলটা প্রাইভেট করা। অথবা যদি আমি ব্লক করে রাখি, ব্লক করা এটা নর্মালি বলে না, বলে আমি খুঁজে পাচ্ছি না, এরকম একটা অ্যান্সার দিয়ে দেয়। এইভাবে সার্ভার থেকে ক্লায়েন্টকে কন্ট্রোল করা হয়। তো এই ডোমেইন হোস্টিং যেটা আছে সার্ভার, এটা আপনার নর্মালি কিনা লাগে, যদি আপনি বড় কোম্পানি হন তাহলে আপনি নিজে মেশিন কিনে নিন। আপনার কোম্পানি যদি অ্যামাজনের মতো হয়, আপনার কোম্পানি যদি ফেসবুকের মতো হয়, তখন তো আপনার লাখ টাকা বা কোটি টাকা দিয়ে মেশিন কিনতে তো সমস্যা নেই, তাই না? কিন্তু আপনি ছোট্ট একটা কোম্পানি, আপনি হয়তো অনলাইনে বিজনেস করেন, ফেসবুকে কিছুদিন হয়তো কিছু প্রোডাক্ট সেল করলেন, এখন মন চাইলে একটা ওয়েবসাইট বানায়, অ্যান্ড আপনার তো কোটি টাকা বা লাখ টাকা হলেও ভালো অ্যামাউন্ট যাবে, অত টাকা দিয়ে মেশিন কেনার তো অ্যাবিলিটি নেই, তাই না? তখন আপনি কী করবেন, তখন প্রচুর থার্ড পার্টি আছে, ওই যে বললাম বাংলাদেশি কোম্পানি আছে, ফরেন কোম্পানি আছে, যারা আপনাকে ডোমেইন হোস্টিং দিবে। কিছু পপুলার কোম্পানির নাম বলি মনে রাখেন, যেমন হচ্ছে GoDaddy, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্ডিয়াতে ওরা প্রচুর অ্যাড দেখায়, এদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। হোস্টিঙ্গার আছে, হোস্টগেটার আছে, নেমচিপ আছে, এগুলো প্রচুর পপুলার কোম্পানি, ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানি, এদের কাছ থেকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। আর বাংলাদেশি কোম্পানি নাম বলবো না, তাহলে তো অ্যাডভার্টাইজিং হয়ে যায়, আছে, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। গুগলে সার্চ করলে আবার দেখবেন যে আপনার কিছু কিছু প্রথমে যেগুলো দেখায় সেগুলো অ্যাড দেখায়, এটা একটু সার্চ করে নিন। হ্যাঁ, কারণ ডোমেইন হোস্টিং বিজনেসটা কিন্তু মারাত্মক বিজনেস। একটা ক্লায়েন্ট যদি এখানে একবার নেয়, ডোমেইন হোস্টিং কিন্তু বছরে বছরে কেনা লাগে, রিনিউ করা লাগে। তো দেখা যায় আপনি বছরের পর যতদিন আপনার বিজনেস চলবে ততদিন পর্যন্ত আপনি ডোমেইন হোস্টিংটা ক্যারি করে নিয়ে যাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি ওই হোস্টিং কোম্পানিকে চার্জ প্রদান করতেছেন, তাই না? এর জন্য ওরা কী করে, দেখা যায় গুগলে সার্চ করলে গুগল অ্যাডস নামে একটা অপশন আছে, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে তারা চেনে, ওরা ওখানে পেইড ক্যাম্পিং চালায়, মানে টাকা দিয়ে আমাকে অ্যাড দেখায় যে আমি যাতে তাদের ওয়েবসাইটে যাই। তো এমনকি দেখা নেই যে আমি একটু অ্যাড দেখাই, আমি এখানে গুগলে এসে সার্চ করলাম যে বাই ডোমেইন হোস্টিং ফ্রম বিডি, এই যে স্পন্সর রেজাল্ট, এরা কি আমাকে স্পন্সর করছে? স্পন্সর ছাড়া কোনো যদি দেয় নাই, আবার দিত একটাই রেজাল্ট আছে, নেমচিপ। এই যে GoDaddy আসছে, এটা আসার কথা না, আগে ওরা চালু হয়ে গেছে, বুঝছেন? আগে শুধু অ্যাড দেখাইতো পাশে, তারপরে স্পন্সর দেখাইতো, এখন একটার আন্ডারে দিয়ে দিছে। আচ্ছা, এইটা হচ্ছে স্পন্সর রেজাল্টের মধ্যে। এগুলা স্পন্সর রেজাল্ট মানে কি, ওরা গুগলকে টাকা দিয়েছে যাতে
আমি যে ডোমেন হোস্টিং লিখে সার্চ করলে আমাকে যাতে রেজাল্ট দেখানো হয়, এটাকে বলে কিওয়ার্ড। আমি যা লিখে সার্চ করেছি এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড। কিসের ভাষায় কিওয়ার্ড বলা হয়? একটা সাবজেক্ট আছে এসইও, এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা একটা আলাদা ডিজিটাল মার্কেটিংয়ের একটা আলাদা টপিক, অনেক বড় টপিক। এসইও করেও আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন এবং লেন্দি টপিক, অনেক দিন কাজ করা লাগে, এসইও রেগুলার কাজ করা লাগে। এসইওর কাজটা কি একটু বলি। আপনি একটা ওয়েবসাইট না হয় কিনলেন আজকে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা কারা চিনবে? বড়দের আপনার কয়েকজন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই কয়জনই তো চিনবে, আর কেউ তো চিনবে না। তো মানুষজন আপনার ওয়েবসাইট সম্পর্কে জানবে কিভাবে? নতুন বিজনেস শুরু করছেন তো দেখা যায় আপনার ওয়েবসাইটে একটা সার্ভিস, ইউনিক সার্ভিস সেল করেন, কিন্তু মানুষজন জানে না। মানুষজন কোথায় যায় অ্যাকচুয়ালি? গুগলের কাছে যায়। গুগলে গিয়ে সার্চ করে যে হ্যাঁ আমার এই জিনিসটা দরকার, সাজেস্ট করো। তারপর গুগল কি সাজেস্ট করে? এই যে তার যে রেকর্ড আছে সেই রেকর্ড থেকেই তো ডাটা সাজেস্ট করে। তার মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি একটা বড় লেভেলের ভিজিটর পাচ্ছেন। কিন্তু সমস্যা যেটা দাঁড়ায়, আপনি আজকে একটা ওয়েবসাইট বানাইলেন, গুগল কিন্তু আজকে এই প্রথম পেজে আপনার রেকর্ডটা দেখাবে না। ওই যে পেজিনিশন বলছিলাম না, এই যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ পাইছেন পেজিনিশন, এই 10 নম্বর পেজ কেন? একেবারে লাস্ট পেজে গিয়ে আপনার রেজাল্টটা দেখাবে। এন্ড কেউ কি সার্চ করতে করতে লাস্ট পেজে আসে? আচ্ছা, 1 নম্বর বড় যে 2 নম্বর পেজ থেকে সে সার্চ করে বের হয়ে যায়, তাই না? এখন এই 1 নম্বর পেজ বা 2 নম্বর পেজে আনবেন কিভাবে? আনার যে নিয়ম কানুন, এটাই হচ্ছে এসইও বলা হয়। এই কাজটাই হচ্ছে এসইও। এসইওর অনেক কাজ, যেমন আপনি কন্টেন্ট কপি পেস্ট করতে পারবেন না, অন্য ওয়েবসাইটে কন্টেন্ট এনে আপনার ওয়েবসাইটে দিতে পারবেন না। কন্টেন্ট বলতে কি? টেক্সট, ইমেজ। একজন সেলসের ওয়েবসাইট, সার্ভিসের ওয়েবসাইট, যাই হোক, একটা ওয়েবসাইটের মালিক সে কী করলো, একটা ক্যামেরাম্যানকে দিয়ে 5,000 টাকা খরচ করে বা 20,000 টাকা হইতে পারে, কিছু ছবি তুললো তার ওয়েবসাইটের জন্য। আপনি কি করলেন? ছবিগুলো ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। তাহলে ওই যে ওই বেচারি বা বেচারা খরচ করো জিনিসটা ছবির জন্য, আর আপনি দিয়ে দিলেন, এটা কতটা আনইথিক্যাল হলো না? গুগলে জিনিসটা দেখে, ভালো মতো দেখে। গুগল কেন, গুগল ছাড়াও সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু, বিং, ওরা এই জিনিসটা ভালো মতো দেখে। এবং ওরা যখন জিনিসটা ভালো মতো দেখে এবং দেখে যে আপনি চুরি করছেন বা আপনার কাছে নিয়ে আসছেন, তখন ওরা আপনাকে র্যাঙ্ক ফেলা দেয়, লিস্ট থেকে হয়তো বাদ দিয়ে দেয়। তখন সার্চ ইঞ্জিন দিয়ে যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর না আসে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। এবং এই এসইওর কাজ কিন্তু করা লাগে। কেন করা লাগে বলে, আপনি টাকা খরচ করে ওয়েবসাইট বানাইলেন বা পরিশ্রম করে হোক ওয়েবসাইট বানাইলেন, একটা ওয়েবসাইট বানাইতে অনেক পরিশ্রম করা লাগে। বানানোর পরে আপনার ওয়েবসাইটে যদি কেউ নাই আসলো, আপনার তো ইনকাম হবে না। ওয়েবসাইট তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, হয় ইনকাম, না হয় ফ্রি সার্ভিস, যাই হোক আপনার উদ্দেশ্য সফলই হবে না যদি আপনার ওয়েবসাইট কেউ না দেখে। আর শুরুতে ওয়েবসাইটে আসবে না কেউ, খুবই স্বাভাবিক। আপনার এই সার্চ ইঞ্জিনে একটা বড় হেল্প নিতে হবে ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য। আপনি হয়তো কোনো প্রোডাক্ট সেল করেন, বিক্রি হবে না, সার্চ ইঞ্জিনে হেল্প নেবেন। প্রথমে সার্চ ইঞ্জিনকে স্পন্সর করবেন। সার্চ ইঞ্জিন যে কাজগুলো পছন্দ করে সেটা করলেন, ইউনিক কন্টেন্ট দিলেন, ওয়েবসাইটটা ফাস্ট লোডিং করে দিলেন। ফাস্ট লোডিংয়ে কী হয়, আপনার ওয়েবসাইটটা, মনে করেন আপনি খুবই হাইফাই ওয়েবসাইট বানালেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে ভরে দিলেন, এমন ভরে দিলেন যে ওয়েবসাইট লোড হইতে এখন আধা ঘন্টার সময় নেয়। ওই ওয়েবসাইট কিন্তু ইউজারও থাকবে না, সার্চ ইঞ্জিনও পছন্দ করবে না। কিন্তু আরেকটা ওয়েবসাইট আসলো, ইউজার 3 সেকেন্ডের মধ্যে লোড শো কমপ্লিট। ওই ওয়েবসাইটটা ইউজারও পছন্দ করবে এবং এই সার্চ ইঞ্জিনও পছন্দ করবে। তো ওই ধরনের কোডিং করার সময় কিন্তু ওই ধরনের কাজগুলো খেয়াল করে করা লাগে। তো এই ডোমেইন হোস্টিং অ্যাডভার্টাইজ থেকে অন্য টপিকে চলে গেছে। যাই হোক, সার্চ ইঞ্জিন কিন্তু আইডিয়া থাকা ভালো। কোম্পানিগুলো চায় যে আপনি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানান। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট এখন যদি আপনাকে বলা হয়, তাহলে তো আপনি বুঝবেন অ্যাটলিস্ট কোম্পানি কী চাচ্ছে। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে আমি কী বুঝাইছি? এই যে এসইও যে কাজগুলো সার্চ ইঞ্জিন পছন্দ করে, যাতে আপনার ওয়েবসাইটটা তাড়াতাড়ি র্যাঙ্ক হয়, তাহলে আপনার উদ্দেশ্য কী থাকবে?
যাতে আপনার ওয়েবসাইটের যে লেখাগুলো আছে, যে ছবিগুলো আছে, সেটা ইউনিক থাকে। এটা গেল একটা। দেন আপনার যে কোডগুলো আছে সেগুলো যাতে ফ্রেশ থাকে, তাড়াতাড়ি লোড হয়। এমন না আপনার ওয়েবসাইট অ্যাট্রাকটিভ করতে গিয়ে এমন অ্যাট্রাকটিভ করলেন যে এখন লোড হইতে আধা ঘন্টা সময় লাগে। ফাস্ট লোডিং যাতে থাকে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন পছন্দ করে। এই টাইপের কাজ করলেন, কপি পেস্ট কম করলেন, ডিজাইনটা ইউনিক হইল, আরেকজনের ডিজাইন চুরি করলেন না। ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য কোডিং করা লাগে, লেআউটটা একটু ডিফারেন্ট হইল। তো এই যে এই কাজগুলা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট যদি করেন, অ্যাটলিস্ট যদি আপনাকে ইন্টারভিউতে এই টার্মসটা বলে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, এখন তো বুঝবেন যে কি চাচ্ছে, তাই না? যাই হোক, তো এই যে প্রথমে যে স্পন্সর রেজাল্ট দেখতেছেন, এরা টাকা দিয়ে আমাকে দেখাচ্ছে, এবং এমনকি এদের এখানে যদি ক্লিক করি, গুগল আরও টাকা কাইটে নিবে এদের কাছ থেকে, যে হ্যাঁ তোমার এখানে আমি তো অ্যাড দেখাইছি, শুধু তাই না, সে ভিজিটর তোমার ওয়েবসাইটে আসছে, তার মানে সে হয়তো কিছু কেনার জন্য আসছে বা দেখার জন্য আসছে বা ভবিষ্যতে কিনবে। ওকে, এই যে হোস্ট সেবা যে আসছে, সে কিন্তু টাকা ছাড়া দিয়ে আসছে। কিভাবে টাকা ছাড়া দিয়ে আসছে বলেন তো তাহলে, কিভাবে আসছে টাকা ছাড়া? ভালো কন্টেন্ট আছে তার। হ্যাঁ, এসইওর কাজ করে আসছে। আর এসইওর কাজ করে একদিনে আসে না, কিন্তু এসইওর কাজ মাসের পাশ, মিনিমাম 6 মাস, মিনিমাম কমপক্ষে কন্টিনিউয়াস সে এসইওর কাজ করেছে। দেন হচ্ছে এসইওর কাজ, তাহলে কোডিং করার পর আর কি কাজ থাকে? এসইওর দুটো ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর কাজ করেছে, অন পেজ এসইওর কাজ করেছে। নতুন আপডেট আনছে, রেগুলার সার্চ ইঞ্জিন এগুলো পছন্দ করছে, রেগুলার ওয়েবসাইটটা নতুন নতুন কন্টেন্ট অ্যাড হয়েছে, সার্চ ইঞ্জিন এটা পছন্দ করছে। ইউজার যেগুলো লাগে সেটাই রাখছে। যেমন আপনার ওয়েবসাইটে ইউজার আসলো, আসার পর ইউজার বের হয়ে গেল তাপ করে, এটা সার্চ ইঞ্জিন পছন্দ করে না। ইউজার আসলো, কিছুক্ষণ পড়লো, থাকলো, স্টে করলো, তার কাজ হলো, দেন গেল। আর ইউজার কখন চলে যায়? ইউজার আসলো একটা কাজের উদ্দেশ্যে ওয়েবসাইটে, ইউজারের কাজের উদ্দেশ্যটা সফল হলো না, তখন ইউজার বের হয়ে যায়। মনে করেন আমি সার্চ করলাম যে হাউ টু আর্ন মানি, তো আমাকে বিভিন্ন ওয়েবসাইট দেখাইলো। আমি এমন একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখি যে অন্য জিনিস দিয়ে রাখছে, গ্যামলিংয়ের ওয়েবসাইট দিয়ে রাখছে। তখন আমি ফুট করে বের হয়ে যাবো, কারণ আমি গ্যামলিং করতে চাচ্ছি না, আমি আর্নিংয়ের ওয়ে চাচ্ছি। তাহলে কি ওইখানে র্যাঙ্কিংটা পড়ে যায়। তো ইউজার যেই জিনিস চাচ্ছে সেই জিনিসেরই যাতে কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটে থাকে, নয়তো ইউজার বের হয়ে যাবে, এবং সার্চ ইঞ্জিন বারবার দেখবে যে হ্যাঁ, এটাকে বলে বাউন্স রেট এসইওর ভাষায়, যে আপনার ইউজার বাউন্স খায় চলে যাচ্ছে বেশি, তখন র্যাঙ্কিং পড়ে যায়। তখন সার্চ ইঞ্জিন বুঝে ফেলে যে না, ইউজারের কাজের জিনিসটা আপনার ওয়েবসাইটে হয়তো ওরকম নাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে ওয়েবসাইটের পার্ট। তো হোস্ট সেবা এরকম লং টাইম কাজ করে অন পেজে আসছে, ফার্স্ট পেজে আসছে, তাহলে ওরা একটা রেট দিবে, ওদের কোম্পানিতে ঢুকে, যে এইটাই যদি ঢুকে না, এরা একটা রেট দিবে, এরা একটা রেট দিবে। ওয়েবসাইটে ভিজিট করলে কোনো টাকা কাটবে না ওদের গুগল কোনো ওদের কোনো টাকা কাটবে না, এদের টাকা কাটবে, আমার টাকা কাটবে না, ওদের না, সেটাই বলছি। কোম্পানির টাকা কাটবে। আচ্ছা, এরা এসিএ করে আসছে। এই যে ডোমিন নেম চাচ্ছে, আর হচ্ছে হোস্টিং সার্ভিস কত, ডোমিন 198 টাকায়, ভুয়া ডোমিন XYZ, হয়তো হোস্টিং দেখছেন, চালাকি করে দিছে, 260 টাকা পাশে কি দিয়ে দিছে মান্থলি। মান্থলি, তার মানে 1 বছরে 2400 টাকার উপরে। এটা রেজিস্ট্রেশন আর ডোমেইন ট্রান্সফার, ডোমেইন কিনতে পারবে না। ওয়েব হোস্টিং আছে, উইন্ডোজ হোস্টিং 5700 পারিয়া বাবারে কত টাকা চায়। আবার আমাকে কয়েকদিন আগে ফেসবুকে অ্যাড দেখাচ্ছে যে আপনি হয়তো 8,000 টাকা 5,000 টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনেছেন, আমরা আরো কমে দিচ্ছি, এগুলো 3,000 টাকা দিচ্ছে, এরকম একটা টাকা। কিন্তু আমি নাকি 3,000 টাকাও কিনি না, আমি মনে হয় 1200-1500 টাকার মধ্যে পাই যাই ডোমেইন হোস্টিং সহ। এখানে দেখেন ডোমেইনটা, ভালো ডোমেইন কিনতে গেলে 999 টাকা যায়, বা আশেপাশে যায়, যে 1300 টাকা যায় .com ডোমেইন কিনতে গেলে। আবার হোস্টিং একটু ভালো জায়গার হোস্টিং কিনতে গেলে, যেটা খুব কম 2 জিবিতে হয় না, মিনিমাম 5 জিবি 10 জিবি দেখে। দেখেন প্রথম ইয়ারে 2400 টাকা, দ্বিতীয় ইয়ার থেকে আরো বেশি।
তাই না? আমি একটা দেখাই, এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এইসব কোম্পানির কেউ না, আমি আমার নিজেরও এখনো ওয়েব হোস্টিং নাই, এবং আমি এগুলা কোম্পানি সত্যি করে সাপোর্ট করি না। আমার সাপোর্ট হচ্ছে আপনি বিদেশি যে কোম্পানিগুলো বললাম, নেমচিপ, হোস্টগেটর, তারপর হচ্ছে গোড্যাডি, ওদের সার্ভিস দাও, কিন্তু ওই যে ডলার থাকা লাগবে তখন। আচ্ছা, তো এখানে ওয়েব হোস্টিং যদি নেই, দেখেন কত টাকা চায়। এইটাই ধরেন 1699 টাকা, তার মানে কি 1700 টাকা, কিন্তু জায়গা কতখানি দিচ্ছে দেখছেন? 10 GB 10 GB। 5 আরো GB কিছু জিনিস দেখেন, বলতে পারেন এটার সাথে তো তাহলে আবার ডোমিন নিবে 900-1300 টাকা বা কিছু না, পাই গেছি ফ্রি ডট কম। তার মানে আমার 1700 টাকা হয়ে যাচ্ছে। এমনকি যেখানে আমাকে ফেসবুকে অ্যাড দেখায় যে 3000 টাকায় আপনি ডোমিন হোস্টিং পেয়ে যাচ্ছেন, আপনি ওই 5000 টাকা দিয়ে কেন নেবেন? আমি মনে মনে বলি আমি তো 1500-1600 টাকা দিয়ে কিনি, তুমি আমাকে কি দেখো? তারা চাইলে হচ্ছে কি আপনি আরো কমে কিনতে পারেন, কিন্তু এখানে ফ্রি ডোমিন দিবে না, এটাই দিবে। স্যার আপনার এটা কত নম্বর ক্লাস চলে? আমার এটা 1 নম্বর ক্লাস ওদের এক সাথে। নম্বর প্রথম বেসিক হবে, তার মানে আপনি ওই যে ইমেইলে এটা কিন্তু মুর্শিদের ক্লাস। আপনার নোট জেএস এর ক্লাস ওটা কি অনলাইনে নিচ্ছেন? ওরা হ্যাঁ অনলাইন করবে। অনলাইন করলো, তাহলে আপনাকে হচ্ছে ওই যে আমি একটা পাঠাইছি আমি লিংক, ওদের বলে দিছি যে ওরা হচ্ছে কি আপনার ফিডব্যাক তো দিয়ে দিছে, আপনি হচ্ছে করেন ওই যে স্টুডেন্ট আউটকাম চেকলিস্ট ওটা পূরণ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, মেইলে পাঠাই দিছেন তো, তাই না? হ্যাঁ মেইলে পাঠাই দিছি, আজকে 18 তারিখেরটা দেখবেন। ওই ওনাদের ক্লাসে যে আর 10 মিনিট পরে শেষ করবো তো, তারপর হ্যাঁ মনে থাকে না কিন্তু আপনারা, আপনি আচ্ছা, মনে করে দিও। শেষ করে দেন না হলে স্যার, যদি আর কিছু না শিখেন। না, আজকে জাস্ট লজিক মানে হচ্ছে জাস্ট নলেজ। হ্যাঁ, সেটাই। এইটা নেক্সট ক্লাস থেকে মোর্শের সাথে যদি শুরু করে বলে নিয়ে স্যার এগুলা দেখে দিচ্ছে, আপনি কোডিংয়ে সরাসরি ঢুকতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে স্যার মনে হয় কোডিং করাচ্ছে। কোডিং হচ্ছে শুরু করছে। আচ্ছা, অনলাইনে কেউ আগে ক্লাস করেছেন? মোর্শেদ স্যারে ক্লাস করেছেন? জি করেছি। স্যার করেছি। মোর্শেদ স্যার কি কোডিং শুরু করছে? হ্যাঁ কোডিং করছি। হ্যাঁ আমরা হাইপারলিংক পর্যন্ত দেখে শেষ করছি। HTML শুরু করেছে, তাই না? না, উনি আজকে আসে নাই, তো আমি জাস্ট হচ্ছে নলেজগুলো দিচ্ছি। উনি নেক্সট ক্লাস থেকে যথারীতি কমপ্লিট করবে, কিন্তু এই নলেজ যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু লাগবে, রিয়েল লাইফে লাগবে। আপনার না থাকলে হবে না। আপনি ওয়েবসাইট বানাইলেন, হোস্টও করতে হবে, আবার ওয়েবসাইট বানাইলেন, ওগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট না করলে, সত্যি কথা বলি, এই আপনি মনে করেন 5,000 10,000 টাকা করে একটা ওয়েবসাইট বানাইলেন, 10,000 তো লাগবে, ডোমিন হোস্টিংয়ে 3-4 হাজার টাকা লাগবে। আর নিজে যদি ডেভেলপমেন্ট করেন আলাদা বিষয়, আর ডেভেলপার যদি ইউজ করেন তাকে তো 10,000 টাকা মিনিমাম দেওয়া লাগে, না তো হয় না। একটা ডেভেলপার ছোট ওয়েবসাইট বানাইলেও 10,000 টাকা নেয়। না পাইতে পারেন সস্তা, হয়ে যায়। আমার কিছু স্টুডেন্ট আছে, কিছু না 2-1 জন আছে 500 টাকায় ওয়েবসাইট বেচে, আগের বানানো ওয়েবসাইট, ওগুলো পাইতে পারেন। যাই হোক, যতই খরচ করেন না করেন, আপনি করেন, এসইও করেন নাই, তার মানে হচ্ছে যেই টাকাটা আপনি ওয়েবসাইটের পিছনে খরচ করছেন আর ওই টাকাটা নিয়ে আপনি পাংতে ফালাই দিয়েছেন, দুইটা একই কথা। ওয়েবসাইট করছেন মানে সেটা আপনার মার্কেটিং করতেই হবে, হোক এটা আপনি নিয়ে ফেসবুকে ঢালেন, হোক এটা আপনি নিয়ে কি বলে গুগলে অ্যাডভার্টাইজিং করেন, অথবা ফ্রি মেথড যেগুলো যে এসইও করে করে আস্তে আস্তে ওয়েবসাইট নিয়ে আসবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করে করে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। এই ফ্রি মেথডগুলোও আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন পপুলার ওয়েবসাইট যেমন prothomalo.com, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদিও পোস্ট করা যায় না, বা বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইট যদি টাকা দিয়ে হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি ওই গভর্নমেন্ট ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন, র্যাঙ্কিং কিন্তু অনেক বেড়ে যায়। অথবা অ্যাডভার্টাইজ দিয়ে হলো বাংলাদেশের স্বনামধন্য পত্রিকাগুলো যেগুলো বাংলাদেশে বেশি চলে, যে ওয়েবসাইটগুলো বাংলাদেশে বেশি চলে, সেখানে যদি লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন তাহলে আপনার র্যাঙ্কিং বেড়ে যায়। আচ্ছা, আমি একটু এক
লাইনে কিছু জিনিস বুঝাই দিই, হ্যাঁ, যেগুলো হয়তো ভবিষ্যতে লাগবে। এই ব্যান্ডউইথ ওয়ার্ডটা একটু পরিচয় করে রাখেন। ব্যান্ডউইথ হচ্ছে ওয়েবসাইটে আপনার ইউজার কতখানি আসলো, কতখানি গেল, এটা যখন ইউজার আসে যায় তখন ডাটা সেন্ড রিসিভ হয়, এটার অ্যামাউন্টটা হচ্ছে ব্যান্ডউইথ। অ্যান্ড এই যে 150 জিবি কিন্তু অনেক, 150 জিবি এক মাসে, তাও আবার কি মান্থলি। 100 জিবি অনেক, কারণ ওয়েবসাইটের সাইজ কিন্তু ছোট হয়ে থাকে, যে টেক্সট থাকে, টেক্সটের সাইজ আর কত। হ্যাঁ, এখন আপনার ওয়েবসাইট যদি ইউটিউবের মতো ভিডিও ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ, তাহলে 180 জিবি 150 জিবি ব্যান্ডউইথ কিছুই না। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রি মুভি ডাউনলোড করা যায়, বিপদ, খুবই বিপদ। কারণ হচ্ছে গিয়ে একটা মুভি ডাউনলোড করতে গেলে কয়েক জিবি ওইখানেই চলে যাবে, তখন আপনার 100 জিবিতে পোষাবে না, তখন আপনার হাই নিয়ে নিতে হবে। কিন্তু ওই যে আমি যে ইয়ার রেখেছি এখানে ব্যান্ডউইথ কত দিচ্ছে দেখেন তো, আনলিমিটেড। অনেকে আবার হচ্ছে ডাটা ট্রান্সফার করে দেয়, ব্যান্ডউইথ ওয়ার্ডটা দেয় না যে এত জিবি ডাটা ট্রান্সফার মান্থলি বা ইয়ারলি। তো ডাটা ট্রান্সফার থাকতে পারে, অথবা কিওয়ার্ড থাকতে পারে, ব্যান্ডউইথ থাকতে পারে। তাই এই ওয়ার্ডটা মনে রাখেন। এসএসএল ওয়ার্ডটা চিনেন, ওই যে বলছিলাম একটু আগে বলছিলাম, হ্যাঁ থাকলে যে আপনার ওয়েবসাইটের সাথে এস থাকবে, HTTPS নয়তো থাকবে না। অটো এসএসএল এটা কিনা লাগে, কিন্তু এটা কি দিচ্ছে, ফ্রি দিচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখেন, ডোমিন যখন কিনেন সাথে কিন্তু চাইলে আপনি ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারেন ফ্রিতে, বা অনেক ক্ষেত্রে টাকা নিতে পারে, কিছু ফ্রি দেয়। যেমন কি কি কেন ফ্রি দেবে, কি ইমেল অ্যাড্রেস, আমাদের কোম্পানি আমরা যেখানে শিখতেছি অর্গানাইজেশন ওয়েবসাইটের নাম কি, dipti.com.bd। আপনাদের এরকম ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে না, আপনার নাম @dipti.com.bd। তো আপনি যখন একটা আপনার কোম্পানির নামে ওয়েবসাইট খুলবেন, আপনার কোম্পানির নামে ইমেলও করতে পারেন। আপনার কোম্পানির আপনার নাম আপনাদের কোম্পানির নাম .com.bd বা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আচ্ছা ওই কোম্পানির এমপ্লয়ীদের জন্য ওই ইমেল আপনি খুলতে পারবেন। আরেকটা আছে সাবডোমিন, এটা কি কেউ বলতে পারেন? যেহেতু কোডিং শুরু করছেন এগুলা হয়তো সাবডোমিন চিনেন। আচ্ছা, মনে করেন আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ আছে, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে mybusiness.com/ আপনার হচ্ছে কি আছে, কন্ট্যাক্ট পেজ আছে, তাহলে এটা কন্ট্যাক্ট পেজ, CONTACT, ও আচ্ছা এটা একটা পেজ, এর কিন্তু সাবডোমেইন না। গ্যালারি পেজ আছে, আচ্ছা গ্যালারি, এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের আন্ডারে আলাদা একটা ইউআরএল ফুল ফর্ম কি বলতে পারেন? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। যেমন এটা একটা ইউআরএল, মেইন ডোমেইনটা একটা ইউআরএল। মেইন ডোমেইনের আন্ডারে যে কন্ট্যাক্ট পেজ, এটা একটা ওয়েবসাইট, একটা আমি কি বলছিলাম কতগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হয়, তাহলে এই পেজের একটা ইউআরএল বা ঠিকানা। মেইন ডোমেইন কিন্তু আমার ঠিক আছে, সাথে স্ল্যাশ আমার ওই পেজের পাত্তা বা ঠিকানা, এটা হচ্ছে ইউআরএল। গ্যালারি পেজ থাকতে পারে, অ্যাবাউট কোম্পানির পেজ সম্পর্কে একটা অ্যাবাউট পেজ থাকতে পারে না, অ্যাবাউট পেজ থাকতে পারে, বা ই কমার্স পেজ হলে সব পেজ থাকতে পারে, প্রোডাক্টের নামে পেজ থাকতে পারে, এখানে অ্যাবাউট পেজ থাকতে পারে, এবার ডাইনামিক কত হইতে পারে এই ওয়ার্ডটা। এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। অ্যান্ড আপনি দেখলেন যে আপনার ওয়েবসাইট অনেক পপুলার হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে একটা ব্লগ সাইট বা ফোরাম সাইট তৈরি করতে পারেন। তখন আপনি যেটা করবেন, শুরুতে দিলেন হচ্ছে blog.mybusiness.com, এইটাকে বলে সাবডোমেইন। সাবডোমেইন হচ্ছে মেইন ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেইন, সোজা বাংলা মেইন ওয়েবসাইটের আন্ডারে আরেকটা ওয়েবসাইট। কিছুটা এরকম বুঝাই যে আপনার গ্রামগঞ্জে দেখবেন যে একটা বাড়ির ভিতরে অনেকগুলো ঘর থাকে, বাবার ঘর, চাচার ঘর, দাদার ঘর, ফুপুর ঘর, আলাদা আলাদা ঘর থাকে। ঠিক তেমনি আপনার তো মেইন সাইট আছে, তার ভেতরে আলাদা একটা সাইট হচ্ছে এই blog.mybusiness.com। একটু রিয়েল লাইফ উদাহরণ দেই, হ্যাঁ, ফাইবারে গেছিলেন না? ফাইবার একটা পপুলার ওয়েবসাইট না নাকি? ফাইবার দেখলো যে ওদের যেহেতু একটা পপুলার ওয়েবসাইট, এটা কি পারপাস, ফ্রিল্যান্সার পারপাস, কিন্তু ওদের নিজেদের মধ্যে আলাদা কথা বলার প্রয়োজন হতে পারে না, তো ওরা একটা করলো কি, ফোরাম সাইট তৈরি করলো, FORUM forum.fiverr.com।
এটা দিলে community.fiverr.com এ নিয়ে যায়। তাহলে দেখছেন এটা কি fiverr.com আছে, আগে কি একটা ওয়ার্ড এড হয়ে গেছে তাই না, community.fiverr.com। তাহলে এইটাকে বলতেছে সাবডোমেইন। আচ্ছা ঠিক আছে, সাবডোমেইন হচ্ছে মেইন ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেইন, বা মেইন ওয়েবসাইটের আন্ডারে আরেকটা ওয়েবসাইট, বা ওই যে রিয়েল লাইফ যেটা দিলাম একটা বাড়ির আন্ডারে আরেকটা ঘর, এরকম কিছু। ঠিক আছে, হয়তো অনেকক্ষণ কথা বলছি, টানা এতক্ষণ মানুষের ব্রেন কাজ করে না জানি। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যখন পড়াশোনা করবেন যদি দেখেন যে বিরক্ত লাগতেছে টানা, তো চেষ্টা করবেন 10 মিনিট পর পর ব্রেক দিতে বা 15 মিনিট পর পর। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি বলবো, আপনাদের নামগুলা লিখে দিয়ে যান, অনলাইনে যারা আছে নাম লিখে দিয়ে যান। আর অফলাইনে আপনার নামটা কেমনে লিখবো, আচ্ছা ওরা নামটা দিক, আপনার নামটা আমি এখানে কপি করে রাখবেন নোটপ্যাডে, আমি হচ্ছে গিয়ে মোর্শেদকে দিয়ে দেবো না, যাতে উনি কোথায় লিখে দিয়ে যাব, মানে কোন ফর্ম? এখানে দেখেন স্ক্রিনে দেখেন এই যে একটা চ্যাট অপশন আছে না বাম সাইডে, আমার এখানে চ্যাট অপশন, এখানে আমি হাই লিখলাম আপনাদের সবাইকে, দেখছেন? জি, আমি কি রিপ্লাই দিব এখানে না? এখানে আপনার নাম লিখে দেন, হ্যাঁ, যাতে আমি ইয়ারটা দিতে পারি। এই অ্যাটেন্ডেন্স শিটে যেই নামে আছে পারলে ওই নাম দিয়ে দেন, আমি এই নামটা কপি করে হচ্ছে গিয়ে মোর্শেদকে দিয়ে দেবো না। আর হচ্ছে আমি হচ্ছে গিয়ে হচ্ছে একটু আমার ফেসবুক ইয়াটা দিয়ে দিই, ফেসবুক bit.upwork মনে হয়, ও আমার ওয়েবসাইটও দিচ্ছে, ওইখানেও আছে, পারলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রেখেন। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, facebook.com/upbeat.upwork, কম্পিউটার থেকে এই লিঙ্কে ঢুকলে আমার ইয়াতে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, 3 জনের নাম পাইছি, বাকিরা কই? তিনজন 3 জনই? হ্যাঁ আর 7-8 জন দিয়েছিলাম। ফাহিম ওনার নাম লিখে নেই ফাহিম লিখছে, নিচে লিখছে, মনে লিখছে। আচ্ছা, আপনার নামটা আমি তাহলে এখানে লিখে রাখি। ঠিক আছে, আর আমি ভিডিওটা দিয়ে দেবো না। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেবো না, আপনাদের কোথায় দেবো, গ্রুপে দিয়ে দেবো না, চান ভিডিওটা আপলোড করে গ্রুপে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো না, ভিডিওটা দেখে নিন। আজকে শুধু আমি কোনো কোডিং করিনি, শুধু বেসিক নলেজ, কিন্তু এগুলো না জানলে যেখানেই যান, আপনার আইটি ফার্মে ইন্টারভিউতে দিতে যান, যাই হোক এই নলেজগুলো থাকাই লাগবে, না থাকলে নয়। হ্যাঁ, এগুলো নিয়ে একটু কথা বললাম, শুনলে আবার মাথায় গেঁথে যাবে জিনিসগুলো, এই আর কি। আর আমার থেকে বেটার ChatGPT বলে, দরকার হয় এরকম করতে পারেন আপনি, আমি কি কী টপিক নিয়ে কথা বললাম এগুলো নিয়ে আপনি আবার ChatGPT-কে জিজ্ঞেস করে আরও বেটার অ্যান্সার নিতে পারেন, যাতে ভবিষ্যতে জবে আপনাকে হেল্প করে, বা রিমোট জবেও জিজ্ঞেস করতে পারে। আমার নাম পৃথা সাহা আচ্ছা, PRE মানে একটা কম হবে কোনটা? SH হবে এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন সবাই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম